কখনো ফুপাতো বোনকে ভালোবেসেছেন? আমাদের হিরো বেসেছে, তাই এবার গল্পটা ফুপাতো বোনকে নিয়ে। মেয়েটা ঈশানের থেকে জুনিয়র। জুনিয়র বলতে গেলে একেবারে পিচ্ছি ছিল মেয়েটা। যখন ওর কাছে ঈশান এসেছিল, মেয়েটাকে নিজের মনের অজান্তেই খুব বেশি ভালোবেসে ফেলেছিল ঈশান। ছেলেটা খুনাক্ষরেও টের পায়নি, একটু একটু করে ওর ওই পিচ্ছি ফুপাতো বোনকে ভালোবেসে ফেলেছিল। এই ভালোবাসাটাই যে ঈশানের জন্য কষ্টের কারণ হবে, সেটাই বা কে জানতো। আর ভালোবাসার আগুনটা যে ওকে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে, সেটা ঈশানের জানা ছিল না। ঈশান বিয়ের আগে জানতে পারলো মৌকে ভালোবেসেছিল। তখন ভেতর থেকে খুব বেশি নিজেকে অসহায় মনে হচ্ছিল। যখন আপনার ভালোবাসার মানুষটা আপনাকে বুঝতে পারবে না আর বোঝার চেষ্টাও করবে না, তখন মনে হবে আপনি ভালোবেসেই ব্যর্থ। কাকেই বা কী বলবেন? যাকে বোঝাবেন তাকে বোঝানোর ইচ্ছেটাই যে মরে যাবে আপনার। চোখের সামনে থেকে যখন দেখে বুঝতে পারবেন সে অন্য কাউকে পছন্দ করে, তখন আর যাই হোক, আপনার মনের কথাগুলো বলার মতো কোনো ইচ্ছাটাই আর হবে না। আমার কথাগুলো হয়তো আপনাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে। আচ্ছা, তাহলে আসুন সহজ করে বলি। সেদিন অফিসের কাজ শেষে বিকেলে বাসায় এসে দেখল বাসার সবাই ডাইনিংয়ে বসে কথা বলছে। ভাইয়া, ভাবি, ছোট বোন, আম্মু, মৌ, শুধু আব্বু সেখানে নেই। ঈশান লক্ষ্য করলো মৌয়ের মুখে একটা লজ্জার ছাপ স্পষ্টও বোঝা যাচ্ছে। মেয়েটা মাথা নিচু করে আছে। বাসার বাকি সবাই বেশ হাসাহাসি করেই কথা বলছে। ঈশান ডাইনিংয়ে প্রবেশ করতেই এমন কিছু দেখে থমকে গেল। ছেলেকে দেখেই আম্মু বলতে লাগলো, আবু, তুমি চলে আসছো? জানো আজকে কি হয়েছে? ঈশানের কেন জানি আজকের পরিস্থিতিটা স্বাভাবিক লাগছে না। সবাই এত হাসি মুখে থাকলেও ঈশানের ইচ্ছে করছিল না হাসতে। যখন আম্মুর মুখ থেকে এরকম কথা শুনলো, তখন বুকের ভিতর কেমন যেন একটা করে উঠল। ঈশান উৎসুক জনতার মতো আম্মুর দিকে তাকালো। তারপর পাশে খেয়াল করলো পিচ্চি মেয়েটা অর্থাৎ মৌ কেমন মাথা নিচু করে আছে। লজ্জায় মুয়ের গালগুলো লাল হয়ে আছে। ঈশানের বাসায় প্রবেশ করার পর থেকেই কেন জানি বিষয়টা ভালো ঠেকলো না। ছেলেটা চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে আম্মু বলতে আরম্ভ করলো, জানো আবু, আজকে পাত্রপক্ষ এসেছিল মৌকে দেখতে। ওরা মৌকে দেখেই পছন্দ করেছে। তোমার আব্বু ছেলেটাকে পাঠিয়েছিল। দেখতে শুনতে বেশ ভালোই, আমাদের মামুনির সাথে বেশ মানাবে। আম্মুর কথাগুলো শোনার সাথে সাথে ঈশানের বুকের ভেতর কেমন যেন ধক করে উঠল। ঈশান বুঝতে পারলো না কেন এরকম হলো, কিন্তু কেন জানি মুখটা কালো হয়ে গেল। মাথাটা কেমন চক্কর দিয়ে উঠল। ঈশান কিছুক্ষণ মৌয়ের দিকে তাকিয়ে থেকে চোখ জোড়া ফিরিয়ে নিয়ে গম্ভীর গলায় বলল, তোমাদের মামুনি বড় হয়ে গেছে তো, তাই বিয়ে দিয়ে ওকে এই বাড়ি থেকে তাড়াতে হবে। ঈশানের মুখে এমন দ্বারা কথা শুনি সবাই কেমন করে যেন ওর দিকে তাকালো। এবার মৌ আর লজ্জা পেয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে রাখতে পারলো না। ঈশানের মুখ থেকে এরকম কথাটা বের হলো সাথে সাথেই মেয়েটা অসহায় দৃষ্টিতে ঈশানের দিকেই ফিরল। তখন ছেলেটা আবারও বলল, বোন আমার, একটু রুমে তো, পারলে এক কাপ রং চা করে নিয়ে আসিস, মাথাটা খুব ধরেছে। ঈশানের কথাটা শুনেই সুইটি তাড়াহুড়ো করে উঠে গেল। ঈশান আর সেখানে এক মুহূর্তও দাঁড়ালো না, রুমের দিকে পা বাড়ালো। সবাই অদ্ভুতভাবে ছেলেটার যাওয়ার দিকে তাকিয়ে রইল। আম্মু ভাবলো হয়তো খারাপ লাগছে, তাই এরকম করে চলে গেল। অন্যদিকে মৌ ঈশানের যাওয়ার দিকে তাকিয়ে রইল। মেয়েটার লজ্জা মাখা মুখটাতে নিমিষেই কেমন অসহায়ত্বের ছাপ ফুটে উঠল। ঈশান রুমে আসলো, দরজাটা ভিড়িয়ে দিয়ে ওয়াশরুমে ঢুকলো। সরাসরি শাওয়ার ছেড়ে দিল। মিনিট 15 বাদেই যখন বাইরে আসলো, দেখলো বোন দাঁড়িয়ে আছে। ঈশানা টাওয়েলটা ওর দিকে এগিয়ে দিয়ে চায়ের কাপটা নিয়ে বেডে বসে পড়ল। বোন ওর মাথাটা মুছে দিতে লাগলো আর ঈশান চায়ের কাপে চুমুক দিচ্ছে। ভাইয়ের মুখটা কালো দেখে সুইটি জিজ্ঞেস করলো, ভাইয়া, তোমার কি বেশি খারাপ লাগছে? কিছুটা তো লাগছে। আমি কি মেডিসিন আনবো নাকি ডক্টর ডাকতে হবে? সামান্য মাথা ব্যথাতে কি ডক্টর ডাকতে হয় বোন? না, বললি যে বেশি খারাপ লাগছে, তাই আর কি। রং চাটা খাচ্ছি, তারপর দেখি কমে কিনা। নাহলে মাথা একটু বাম লাগিয়ে মালিশ করে দিস। দুই ভাই বোনের একে অপরের জন্য ভালোবাসাটা একদম অফুরন্ত। বোনটার ভাইয়ের কষ্টে একদম চুপ করে থাকতে পারে না। ঈশানের এরকম কথা শোনার সাথে সাথেই বোনটা কেমন দৌড়ে আসলো। এবার ঈশান চাটা শেষ করে শুয়ে পড়লো। বোনটা ওর পাশে বসলো, একটা বাম এনেছিল, সেটা খানিকটা কপালে দিয়ে মেসেজ করে, তারপর মাথাটা টিপে দিতে লাগলো। ঈশান চোখ জোড়া বন্ধ করে রেখেছে। প্রায়ই এমন হয়,
প্রতিদিন সকালে ঈশান অফিসে যাওয়ার সময় বোনটা যেন ওর থেকে বেশি ব্যস্ত হয়ে যায়। সেজন্য বাসায় সবাই বলে দুজন দুজনকে একদম চোখে হারায়। ঈশান মাঝে মাঝে ভাবে এই বোনকে বিয়ে দিয়ে ও অন্য কোথাও পাঠাবে কী করে, যে কিনা ওকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। কিছুক্ষণ বাদেই সুইটি ভাইয়াকে কয়েকবার ডাকলো। ঈশানে সাড়া না পেয়ে বুঝতে পারলো ছেলেটা ঘুমিয়ে পড়েছে। সুইটি আর ভাইয়াকে ডাকলো না, সেখান থেকেই চলে গেল। তারপর ডিনারের সময় সুইটি আবার এসে ভাইয়াকে কয়েকবার ডাকলো, তখনও ঈশান উঠল না। ছেলেটার ঘুম ভাঙলো রাত 12টায়। ঈশান উঠে ফ্রেশ হলো, খিদে পেয়েছে, খাবার খাওয়া দরকার। ছেলেটা ড্রয়িং রুমে এসে বসতেই আম্মু খাবার বেড়ে দিল। ঈশান খেতে লাগলো, কোনো কথা বলছে না। ছেলের এখনও খারাপ লাগছে কিনা বিষয়টা ভেবেই আম্মু জিজ্ঞেস করলো, আব্বু, এখনো শরীর খারাপ লাগছে? না আম্মু, সবেমাত্র ঘুম থেকে উঠেছে, তাই। তখন তোমার খারাপ লাগছিল, তাই বলতে পারিনি। আজকে দুপুরে তোমার আব্বু হঠাৎই ফোন করে বলল পাত্রপক্ষ মৌকে দেখতে আসবে। তারপর ঘন্টা খানেকের মধ্যেই লোকজন আসলো। সব কিছু রেডি করতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছিল, সেজন্য তোমাকেও বলা হয়নি। ম্যানেজারকে কল করতেই বললো তুমি নাকি মিটিংয়ে আছো, তাই আর দেখা হয়নি। ঈশানের কোনো হেলদোল নেই। ছেলেটা এক মনে খেয়েই যাচ্ছে। ছেলেকে এমন চুপ থাকতে দেখে আম্মু আবার বলতে লাগলো, কি হলো আব্বু, তুমি কথা বলছো না যে? নাকি তোমার এই বিয়েতে? আম্মু, আমার এই বিয়েতে মত দেওয়া বা না দেওয়ার কি আছে? আব্বু সবচেয়ে ভালো বুঝে ওদেরকে পাঠিয়েছে, এতে আমার কিছু বলার কিছু দেখছি না। তারপরও থাকে না একটা মতামত। ও তো তোমার বোনের মতোই। মেয়েটার বাবা মা মারা যাবার পর থেকে এ বাসাতে আছে, তখন থেকেই তুমি ওকে একদম সুইটির মতো করে আগলে রেখেছো। বাইরের কেউ দেখে বলবে না ও তোমার ফুফাতো বোন। তাই তোমারও তো একটা মতামত থাকতে পারে। তাছাড়া তুমি তো এই বাড়িরই সদস্য, তাই না? আচ্ছা, তোমাকে জানানো হয়নি সেজন্য কি? দেখো আম্মু, আব্বু আমাদের জন্য যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা প্রতিবার ভালোই প্রমাণিত হয়েছে। তো এই নিয়ে আর কোনো কথা বলার আছে বলে আমি মনে করি না। তারপরও কি কিছু বলা থাকতে পারে না? ছেলেকে যদি পছন্দ না হয় আর খোঁজ খবর নিয়ে জানতে পারো ছেলে ভালো না, তাহলে? এখন আমি যদি না বলি তাহলে কি তোমরা বিয়েটা ভেঙে দেবে? তারপর কি অন্য ছেলে দেখতে লাগবে? আম্মু ফ্যাল ফ্যাল করে ঈশানের দিকে তাকিয়ে রইল। ছেলেটা আবারও বলল, আম্মু, খামোকে এসব অবান্তর কথা বলো না তো। আব্বুর যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছে, এতে আমাদের কথা বলার কিছু নেই। ঈশান খাওয়া শেষ করে হাত ধুয়ে উঠে রুমে চলে আসলো। বেডে আছোয়া হয়ে বসে রইল ছেলেটা। আজকে যেন কিছুই ভালো লাগছে না। বুকের ভেতর কেমন যেন একটা হাহাকার করে উঠছে। আপনারা হয়তো ভাবছেন মৌ এ বাড়িতে কেনই বা থাকে, আর ঈশানী বা কেন মেয়েটাকে আগলে রেখেছিল। তাহলে শুনুন, 2 বছর আগে সেদিন একটা রোড অ্যাক্সিডেন্টের ঘটনাস্থলে মৌয়ের আব্বু আম্মু মারা যায়। মৌয়ের বয়স তখন 16 বছর। পুলিশ তদন্ত করে জানতে পেরেছিল মৌয়ের আব্বু আম্মু যে গাড়িতে ছিল সেটার ব্রেকটা কাটা ছিল। সেদিন ভাগ্যক্রমে মৌ ওর আব্বু আম্মুর সাথে ছিল না, না হলে হয়তো মেয়েটাও সেদিন আর জীবিত অবস্থায় ফিরত না। মৌ আব্বু আম্মুর অনেক সাধনার ফল। আব্বু আম্মুর বিয়ের 5 বছর পর মৌয়ের জন্ম হয়। মৌ যখন জন্ম হয় তখন ঈশানের বয়স ছিল 8 বছর। দুজনের বয়সের গ্যাপ 8 বছর। সেদিন মৌয়ের আব্বু আম্মু শহরের বাইরে বিজনেসের জন্য যাচ্ছিল, তখন এরকম ঘটনা ঘটে। আসলে মৌয়ের আম্মু বিয়ের পর যখন কনসেপ্ট করতে পারছিল না তখন ভদ্রমহিলা অনেক ভেঙে পড়েছিল। তাই ওর আব্বু সবসময় আম্মুকে নিজের সাথে করেই রাখতো আর বিজনেসের কাজে ব্যস্ত রাখার চেষ্টা করত, তাতে যেন উনি মন খারাপ করে না থাকে তাই। তারপর ওপরওয়ালার কাছে হাজার চাওয়া আর অনেক চেষ্টা আর প্রচেষ্টার পর মৌ ওনাদের কোল জুড়ে এসেছিল। ভদ্রলোকের কপালে সুখ আসলেও পিচ্ছি মেয়েটার কপালে বেশি দিন সইল না। মেয়েটা 16 বছরে পা রাখতে না রাখতে এরকম একটা কাণ্ড ঘটল। সেদিন আব্বু আম্মুর সাথে মৌ ছিল না বলেই বেঁচে গিয়েছিল, না হলে পিচ্ছি মেয়েটার জীবনটাও অকালেই ছড়ে যেত। সেদিন মৌকে আম্মু ঈশানদের বাসাতে রেখে গিয়েছিল। তারপর দুজন ফিরে, কিন্তু জীবিত অবস্থায় ওদের আর ফেরা হয়নি। একসাথে আব্বু আম্মুর মৃত্যুর কথা শুনে মৌ একদম পাগলের মতো কান্না করছিল। পিচ্ছি মেয়েটা একদম উন্মাদ হয়ে গেছিল। মৌকে সেদিন কেউ সামলাতে পারছিল না। কান্না করতে করতে বারবার মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলছিল। একসাথে এত বড় দুইটা শখ মেয়েটা নিতে পারছিল না, তাই এক প্রকার অসুস্থ হয়ে পড়েছিল। মৌ বারবার যেন একটা ট্রমা আর ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছিল। কারোর সাথে কথা বলতো না। তারপর ঈশান মেয়েটাকে আগলে নিয়েছিল। ঈশানের বাসার
কেউ এই বিষয়টা মানতে পারেনি, তাই স্বাভাবিক থাকতে পারেনি। তাহলে যার আব্বু আম্মু দুজন একসাথে মারা গেল, সে কি করে নিজেকে সামলাবে? আর এই বয়সে এত বড় একটা শখ কাটিয়ে ওঠাটাও সম্ভব ছিল না। অন্যদিকে ঈশানের আব্বু একমাত্র বোনকে হারিয়ে যেন পাগল প্রায় অবস্থা ছিল। মৌকে কেউ সামলাতে পারছিল না, তাই ঈশান নিজে থেকে মেয়েটার কাছে এসেছিল। পিচ্চি মেয়েটাকে জড়িয়ে নিয়ে কান্না থামানোর চেষ্টা করেছিল, কিন্তু পুরো 7টা দিন মেয়েটা কান্না করেছিল। তারপর যখন বারবার জ্ঞান হারাচ্ছিল, তখন ওকে হসপিটালে অ্যাডমিট করতে হয়। মেয়েটাকে 1 সপ্তাহ হসপিটালাইজ হয়ে থাকতে হয়। ফুপা ফুপি মারা যাওয়ার পর থেকে ঈশান মৌয়ের আশেপাশেই থাকতো, সব সময় পিচ্চি মেয়েটাকে আগলিয়ে রাখতো। অন্যদিকে আম্মু খেয়াল করেছিল বাসার কেউ মৌকে সামলাতে না পারলেও ঈশান পারছিল। ঈশান যা বলছিল মৌ সেটা মেনে নিচ্ছিল। ঈশান মৌকে নিজ হাতে খাইয়ে দেয়া, চুল বেঁধে দেওয়া, প্রতিদিন ওকে নিয়ে ঘুরতে বেরোনো, রাতে মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া, সবটাই ঈশান করেছে। তারপর আস্তে আস্তে মেয়েটা স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করে, কিন্তু মাঝে মধ্যেই আব্বু আম্মুর জন্য কান্না করত। তখন ঈশান ওকে বোঝানোর চেষ্টা করলে পিচ্চি মেয়েটা ওকে জড়িয়ে ধরে কান্না করত। মেয়েটাকে এমন করে আগলিয়ে রাখতে রাখতে ওর প্রতি সূক্ষ্ম একটা অনুভূতির সৃষ্টি হয়েছে। ঈশান বুঝতে পারত এই বয়সে মৌকে নিয়ে এমন কিছু ভাবাটা ঠিক হবে না। আবার এরকম আদুরে একটা মেয়ের থেকে দূরে থাকাটাও যে কোনো পুরুষের পক্ষে সম্ভব না। মৌ বারবার ঈশানের কাছে এসে ভিতর থেকে ওর প্রতি অনুভূতি সৃষ্টি করে দিয়েছিল। বেহায়া মনটা বারবার বলছিল মেয়েটিকে ভালোবাসতে, কিন্তু ঈশান নিজের জেদের কাছে অটল ছিল। ছেলেটা ভেবেছিল এই সময় যদি এমন কিছু হয় তাহলে আরও বড় আঘাত পাবে মৌ, তাই সব সময় আগলিয়ে রাখত। কখনো বলার সাহস হয়নি, কিংবা বেহায়া মনের সাথে সায় দেয়নি। ঈশান ভেবেছে মেয়েটা কিছুদিন আগেই এমন একটা আঘাত পেয়েছে, এখন ও যদি এসব প্রেম ভালোবাসার কথা বলে তাহলে হয়তো আরও শক্ট পাবে, তাতে ওকে আর বিশ্বাস করতে পারবে না। মৌ সব সময় ঈশানের কাছে এটা চাইতো ওটা চাইতো। মামার কাছে শত আবদার করার সুযোগ থাকার পরও মামাতো ভাইয়ের কাছেই মেয়েটা আবদার করতো। পুরো একটা বছর ঈশানের সময় লেগেছে মেয়েটাকে স্বাভাবিক করতে। তারপর যখন স্বাভাবিক হলো, তখন এসএসসি পরীক্ষায় বসেছিল। বেশ ভালোই রেজাল্ট এসেছে। মৌকে কলেজে ভর্তি করে দেওয়া, বাসা থেকে নিয়ে যাওয়া, নিয়ে আসা, সবটাই ঈশান করেছে। এক প্রকার নিজের সব কিছু বিসর্জন দিয়ে মেয়েটাকে বুকে নিয়ে আগলে রেখেছে। এসব নিয়ে প্রায় সুইটি আর ঈশানের মাঝে ঝামেলা হতো, কারণ ঈশান মেয়েটাকে এত বেশি আগলে রাখতো আর ভালোবাসতে, যার জন্য সুইটি হিংসা করত। এসব নিয়ে ঈশানও বোনটাকে খুব রাগাতো। ঈশানের বাসার সবাই ভাবতো মৌ আর ঈশানের মাঝে কিছু আছে, কিন্তু কেউ তেমন কোনো ইশারা ইঙ্গিত দুজনের কারোর থেকেই পায়নি। ঈশান সব সময় মেয়েটাকে ছোট বোন হিসেবেই ভালোবেসেছে, কিন্তু দিন দিন ভিতর থেকে মেয়েটার জন্য সূক্ষ্ম একটা অনুভূতি সৃষ্টি হচ্ছিল। ঈশানও একটা সময় মৌকে চোখে হারাতো। অফিস থেকে ফিরেই ওকে ডাকতো, মেয়েটাও দৌড়ে ঈশানের কাছে চলে আসতো। ঈশানও ঠিক সুইটের মতোই এটা চাই ওটা চাই বললে মেয়েটাও ওর কথা শুনতো। যাই হোক, ঈশান কখনো ভাবেনি আজকে বাসায় ফিরে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে। ছেলেটা বুঝতে পারছিল মৌয়ের প্রতি একটা নিখুঁত ভালো লাগা কাজ করে এখন। একটা সূক্ষ্ম অনুভূতি ওর জন্য তৈরি হয়েছিল, কিন্তু ঈশান এই মুহূর্তে সেটা বলতে চাইছিল না। মেয়েটা 2টা বছর আগেই আব্বু আম্মুকে হারিয়ে এখন কিছুটা স্বাভাবিক হয়েছে। এখন এই মুহূর্তে যদি মৌকে ঈশান এমন কিছু বলতো আর বোঝানোর চেষ্টা করতো, তাহলে আব্বু আম্মু উল্টাপাল্টা কিছু ভাবতো। ঈশান তো ভেবেছিল মেয়েটা এইচএসসিটা অন্তত শেষ করুক, তারপর যদি বেহায়া মনটাকে মানাতে না পারে তখন না হয় এসব নিয়ে ভাবা যাবে। কিন্তু আজকে বাসায় ফিরেই এমনভাবে সারপ্রাইজ হবে ঈশান কল্পনাও করতে পারেনি। বাসায় এসে মৌয়ের মুখ দেখে ঈশানের মনে হচ্ছিল মৌ বিয়েতে রাজি, আর ছেলেটাকে ওর পছন্দ হয়েছে। আবার যখন ভেবেছিল মৌ 18 বছরে পা রেখেছে, তাই তখন এরকম করে কথাটা বলেছিল। চোখের সামনে থেকে এসব দেখে বুকের ভেতরটা পুরো ছাড়খাড় হয়ে যাচ্ছে। যখনই মনে হচ্ছে যাকে এতদিন ধরে আগলে রেখেছে, যাকে নিয়ে এত অনুভূতি সৃষ্টি হয়েছে, তাকে একটা বার বলার মতো সাহস করে ওঠেনি। যদি পাছে মেয়েটা কষ্ট পায়, ওর থেকে দূরে সরে যায়, তাই কখনো বলা হয়ে ওঠেনি। এসব জানলেই মেয়েটা আর কখনো ওর কাছে আসবে না, কান্নাকাটি করে ওকে জড়িয়ে ধরবে না।
ঈশান তো এই অনুভূতিগুলো সারা জীবনের জন্যই চেয়েছিল, আর আজকে বাসায় এসে এরকম একটা কথা শুনলো। তারপর থেকেই নিজেকে ঠিক রাখাটা দায়ী হয়ে পড়েছে। কথাগুলো মনে হতেই বুকের ভেতরটা কেমন করে উঠছে। ছেলেটা আর বেডে বসে থাকতে পারলো না, উঠে বেলকনিতেই চলে গেল। তারপর অনির্দিষ্ট সময়ের জন্য দাঁড়িয়ে রইল। রাত 3টে বেজে গেছে। ভাবতে ভাবতে তারপরও ভাবনা শেষ হয়নি। সকালে অফিস যেতে হবে, তাই রুমে এসে শুয়ে পড়ল। ঘুম ভাঙলো বোনের ডাকে। উঠে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ল। ঈশান আজকে কারো দিকে তাকালোও না, আর কথাও বলল না। কথা বলার ইচ্ছাটাই আজকে আর হলো না। কেন জানি সব কিছু থেকে নিজেকে দূরে রাখতে ইচ্ছা করছে। ভালো লাগছে না কিছুই। বারবার মনে হচ্ছে এখান থেকে পালিয়ে যেতে, তাহলে হয়তো আর চোখের সামনে থেকে এগুলো দেখতে হতো না। কি করবে এই মুহূর্তে, আর কি করলে ভালো হবে কিছুই মাথায় আসছে না। কাজেও মনোযোগ দিতে পারছে না ছেলেটা। অফিসে এসে আবার সেই ভাবতে ভাবতেই মাথাটা ধরেছে। পিয়নকে দিয়ে 1 কাপ কফি বানিয়ে এনে খেয়ে বসে পড়ল। দুপুর গড়িয়ে বিকেল পড়তে ভালো লাগছিল না বলেই অফিস থেকে বেরিয়ে পড়লো। যখনই বাসার দিকে যাবে তখনই মনে হতে লাগলো বোনদের জন্য কিছু নেওয়া যাক। ঈশান চকলেট নিয়ে বাসায় ফিরল। ফ্রেশ হয়ে ভাবলো ময়ের সাথে একটু কথা বলা দরকার। মেয়েটা বিয়েতে খুশি কিনা কিংবা রাজি আছে কিনা জানা প্রয়োজন। কিন্তু ওর কালকের বিহেভিয়ার আর লজ্জা মাখা মুখ দেখে মনে হচ্ছিল মৌ বিয়েতে 100% রাজি আছে, আর আব্বুর কথাটাও মেনে নিয়েছে। কিন্তু ঈশানী ভিতর থেকে মানতে পারছিল না। যদি সত্যি মেয়েটা রাজি না থাকে তাহলে আব্বু আম্মুকে বলা যেতে পারে, কিন্তু এই মুহূর্তে আব্বু আম্মু যেটা ঠিক করেছে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা কি সম্ভব? তার উপর ও মেয়েটাকে কখনো বলেইনি, অজান্তেই ওকে ভালোবেসে ফেলেছিল। আর কালকে থেকেই সেটা খুব হাড়ে হাড়ে টের পাচ্ছে। ওই পিচ্চি মেয়েটা এখান থেকে চলে গেলে ঈশান ভালো থাকতে পারবে না। কথাগুলো যখনই মনে হচ্ছে তখনই মনটা খারাপ হয়ে যাচ্ছে। ঈশান কয়েকটা চকলেট নিয়ে এবার ময়ের রুমের সামনে আসলো। দেখে ভাবি আর সুইটি ময়ের পাশে বসে আছে। মেয়েটা লজ্জায় একদম লাল হয়ে আছে। অন্যদিকে ভাবি মৌকে এমন লজ্জা পেতে দেখিয়ে বলতে লাগলো, ওরে আমার লজ্জাবতী ননদ রে, আজ বাদে কাল বিয়ে হবে, তখন দেখবো এই লজ্জা কোথায় থাকে। আচ্ছা বোন, ছেলেটাকে সত্যিই তোর অনেক পছন্দ হয়েছে, বল না আমাদের। তুই যে হারে লজ্জা পাচ্ছিস তাতে মনে হচ্ছে তোর বিয়েটা কালই হয়ে গেছে। মৌ লজ্জায় কোনো কথা বলতে পারছে না। মেয়েটা আমতা আমতা করতে লাগলো। তখন সুইটি আবার বলল, বোন, আমাদের দুলাভাই কিন্তু হ্যাপি লেভেলের কিউট, দেখিস তোকে অনেক ভালোবাসবে। আব্বু একদম বেছে বেছে তোর জন্য এমন একটা দুলাভাই জোগাড় করেছে, একদম পারফেক্ট বানিয়েছে দুজনকে। মানাবে বললে হবে? আমাদের মৌরানীর কাছ থেকে শুনতে হবে না তার বরকে পছন্দ হয়েছে কিনা? মৌরানী তো লজ্জায় বলতেই পারছে না। নন্দিনী, বলো ছেলেটাকে তোমার পছন্দ কিনা? মৌ আবার আমতা আমতা করতে লাগলো। এবার সুইটি মজা করেই বলতে লাগলো, ভাবি, তুমিও না কি যে বলো, নিজের বরের কথা কেউ মুখ ফুটে বলতে পারে বলো? এত কিউট একটা ছেলে বর হবে, সেটা মানবে না আর পছন্দ হবে না তুমি বলো? তারপরও আমার কিন্তু মৌরানীর মুখ থেকে শুনতে ইচ্ছে করছে। কি হলো নন্দিনী, বলো। না, মানে আসলে ভাবি আমি। লজ্জায় মেয়েটা কথা বলতে পারছে না। ঈশান আর রুমের ভেতর ঢোকা হলো না। মই লজ্জা মাখা মুখটাই বলে দিচ্ছে ওই ছেলেটাকে ঠিক কতটুকু পছন্দ হয়েছে। তাহলে মেয়েটা বিয়েতে সত্যি রাজি আছে। ঈশান আর সেখানে দাঁড়ালো না, রুমে চলে আসলো। চকলেটগুলো রেখে বেলকুনিতে চলে আসলো। ঈশান ভাবতে লাগলো ময়ের বিয়েতে বাধা হওয়াটা হয়তো ঠিক হবে না। বাসার সবাই রাজি, এমনকি যাকে নিয়ে এত কিছু সেই মেয়ে পর্যন্ত রাজি। তাহলে এখানে বাধা হওয়ার কোনো প্রশ্নই আসে না। বুকের ভেতর থেকে ঈশানের দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসলো। কিছুক্ষণ বাদেই সুইটি ডাইনিংয়ে এসে জানতে পারলো ভাইয়া বাসায় এসেছে। বোনটা দৌড়ে রুমে আসলো। ভাইয়াকে রুমে না পেয়ে বেলকনিতে আসলো। ভাইয়া কিছু একটা ভাবছে, তখন সুইটি পাশে দাঁড়িয়ে বলতে লাগলো, ভাইয়া, তুমি কখন আসলে? আর আসলে তো আসলে, একটাবার আমাকে ডাকলে না? মাত্রই আসছে। তোর হয়তো কথা বলছিলে, সেজন্য ডাকিনি। তোমার কি কোনো কারণে মন খারাপ ভাইয়া? কালকে থেকে দেখছি কেমন মুখটা কালো করে রেখেছো। কালকে বললে শরীর খারাপ লাগছে, তখন আর জিজ্ঞেস করলাম না, কিন্তু আজকে আবার কি হলো? আজকেও কি খারাপ লাগছে ভাইয়া? না, তেমন কিছু না। ও একটু কাজের প্রেশার যাচ্ছে।
তাই এমন লাগছে মনে হয়। আমার বেডসাইডের টেবিলের উপর দেখ কতগুলো চকলেট রাখা আছে। চকলেটের কথা শুনেই সুইটি ভাইয়াকে জড়িয়ে ধরেই বলতে লাগলো, এতগুলো ধন্যবাদ ভাইয়া। তুমি বুঝতে পারো কি করে আজকে আমার চকলেট খেতে ইচ্ছে করছে? এসব তো আমার অভ্যাস বোন। সুইটি দৌড়ে রুমে চলে গেল, সেখান থেকে চকলেট নিয়ে বেরিয়ে গেল। একটু বাদে আম্মু খাবারের জন্য ডাকলেই ঈশান এসে খাবার টেবিলে বসলো। আজকেও ছেলেটা কোনো কথা বলল না। খাওয়া শেষ করে যখনই উঠে যাচ্ছিল তখনই আব্বু ঈশানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শোনো, বলছিলাম যে মৌয়ের বিয়েটা ঠিক করে ফেললাম। ছেলেটার সম্পর্কে একটু খোঁজ খবর নেওয়ার দরকার ছিল, আমি ব্যস্ততার কারণে পারছি না। ঈশান আব্বুর দিকে ফিরেই বলতে লাগলো, তুমি যেহেতু বিয়েটা ঠিক করেছ তাহলে খোঁজ খবর নিয়েই করেছ। আর বিয়ে ঠিক হবার পরে এখন আর খোঁজ খবর নিয়েই বা কি হবে? তারপরেও এখনো সময় আছে, এমন নয় যে সব কিছু হাতের বাইরে চলে গেছে। এখন আর বারণ করা যাবে না। একমাত্র ভাগ্নিকে আমি কোনো অনিশ্চয়তার মধ্যে ফেলতে চাইছি না। আব্বু, আমার কাজের খুব চাপ যাচ্ছে, ভাইয়াকে বলো সে খোঁজ খবর নেবে। ঈশান কথাগুলো বলেই সেখান থেকে চলে গেল। মৌ ভাবতে লাগলো, এমন করে বিষয়টা ইগনোর করে গেল কেন ছেলেটা। ওর যে কোনো বিষয় নিজ থেকে এসে বা হাত ঢুকাবে, কিন্তু আজকে তা হলো না। বিয়ের বিষয়ে কথা বললেই উল্টো এড়িয়ে গেল। আব্বু ঈশানের যাওয়ার দিকে তাকিয়ে রইল। ময়ের মনটা কেমন জানি খারাপ হয়ে গেল। গতকাল থেকে ঈশান ওর থেকে একটুও কথা বলছে না। 2 দিনে একটা বার ওকে ডাকলো না পর্যন্ত, এমনকি খাবার টেবিলেও ওর দিকে তাকায়নি। তারপর আব্বু ময়ের সাথে যে ছেলেটার বিয়ে ঠিক করেছিল সেই ছেলেটার সম্পর্কে জানতে বলল। তখনও কথা তো বললই না, উল্টো ব্যস্ততা দেখিয়ে এড়িয়ে গেল। ঈশান কোনো কিছুতেই মনোযোগ দিতেই পারছে না। বারবার ভাবছে যাকে এই 2টা বছর ধরে আগলে রাখলো সেই আজ বাদে কাল অন্য কারো হয়ে যাবে। সেটার ভিতরের অনুভূতিগুলো বারবার পুরুষ সত্তাকে নাড়িয়ে দিয়ে বলে যাচ্ছে, যাকে ভালোবাসিস তাকেই কাছে রাখতে পারলি না? তুই এতটাই কি অযোগ্য? তোর ভালোবাসাটা কি এতটাই সস্তা? মেয়েটাকে তুই বলতেও পারলি না। ঈশান কিছুতেই বুঝতে পারছে না যে মৌ ওর এতটা কাছে থাকার পরও কি করে ওর এই সূক্ষ্ম অনুভূতি আর ভালোবাসাটাকে বুঝতে পারেনি। সব সময় সব কিছু কি মুখে বলে দিতে হয়? মেয়েরা নাকি সবই বুঝতে পারে। কই, ওর ভালোবাসাটা তো বুঝতে পারলো না। এর মাঝে কেউ একজন এসে পাশে দাঁড়ালো। ঈশান ছাদের রেলিংয়ে সামনে দাঁড়িয়ে রাতের আকাশটা দেখছিল আর সিগারেটে টান দিচ্ছিল। এর মাঝে কেউ একজন এসে পাশে দাঁড়াতেই ঈশান তার উপস্থিতি টের পেয়ে মানুষটার থেকে কিছুটা দূরে সরে গিয়ে তাকালো। পাশে তাকিয়ে দেখলো মৌ দাঁড়িয়ে আছে। ঈশানের এরকম সরে যাওয়াতে মেয়েটা কেমন অসহায় কণ্ঠে বলতে লাগলো, কি হলো? তুমি আমার থেকে কেমন দূরে সরে যাচ্ছ কেন? কালকে থেকে তুমি আমার সাথে কথা বলছো না কেন ভাইয়া? সিগারেট খাচ্ছে তাই। সিগারেটের ধোঁয়া তুই সহ্য করতে পারিস না। তুমি না বলেছিলে আমি সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারি না, তাই তুমি সিগারেট খাওয়া বন্ধ করে দিবে, কিন্তু আজকে আবার খাচ্ছ যে? এমনি তোর জন্য আমার সবকিছু বাদ দিয়ে দিতে হবে কেন? আজ বাদে কাল তুই যখন চলে যাবি তখন আমি একাই থাকবো। তখন আমাকে আবার এগুলোই খুঁজতে হবে। তার চেয়ে না হয় আগেই সংযোগ রাখি। মেয়েটা ঈশানের কথার আগাগোড়া কিছুই বুঝতে পারল না। মিনিট 2 দুজনের মাঝে নীরবতা চলল। তারপর আবারও কেমন সংকোচ নিয়ে বলতে লাগলো, কালকে মামা ছেলে পক্ষকে পাঠিয়েছিল, ওরা আমাকে দেখেই পছন্দ। এত ভালো একটা মেয়েকে পছন্দ হবে না? তোর যে ছেলেটাকে পছন্দ হয়েছে সেটা আমি বুঝতে পেরেছি। আর নতুন করে বলতে হবে না, বড় হয়ে গেছিস না। আজ বাদে কাল তো বিয়ে দিতেই হতো, তাহলে এখন কেন নয়? এত ভালো একটা সম্বন্ধ তাহলে ফিরেই বা দিবি কেন? আব্বু সবটা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে। ভালো থাকবি তুই ওখানে। মৌ কথাটা শেষ করার আগেই ঈশান এতগুলো কথা বলে দিল, যার জন্য মেয়েটা আর কোনো কথাই বলতে পারল না। মৌ চুপচাপ মাথা নিচু করে রাখলো। তখন ঈশান বলল, অনেক রাত হয়ে গেছে, এখন ছাদে একা দাঁড়িয়ে থাকিস না, রুমে গিয়ে শুয়ে পড়। ঈশান কথাগুলো বলেই নিজেই সেখান থেকে চলে গেল। মৌ পারল না ঈশানের কি হয়েছে, ওকে এমন করে এড়িয়ে গেল কেন। গতকাল থেকে কেমন যেন কথাই বলতে চাইছে না। তাহলে কি ঈশান কোনো কারণে ওর উপর রাগ করে আছে? কিন্তু ময়ের জানা মতে ও তো কোনো অন্যায় করেনি, তাহলে রাগ করে থাকবেই বা কেন? মুখে মুখ গোমরা করে থাকতে দেখে সুইটি ওর থুতনি ধরে তুলে বলল,
কি হয়েছে রে বোন, এমন মন খারাপ করে আছিস কেন? নাকি আমাদের ছেড়ে থাকতে খারাপ লাগবে সেজন্য মন খারাপ করে আছিস? মৌ মাথা নেড়ে না সূচক উত্তর দিল। মেয়েটার চোখে পানি টলমল করছে। মেয়েটা কথা বলতে পারছে না, চুপ করে আছে দেখি সুইটি আবারও জিজ্ঞেস করলো, কি হলো, তুই কথা বলছিস না যে বোন? তোকে এরকম মন খারাপ করে থাকতে দেখলে আমাদেরও ভালো লাগে না, তুই কি জানিস না সোনা? না, মানে আসলে ভাই আমার সাথে কথা বলছে না কালকে থেকে। কিছু কি হয়েছে? আমি কি অজান্তে কোনো ভুল করে ফেলেছি আপু? সুইটি কিছুটা অবাক হলো। মৌ ভাইয়া বলতে হিমন ভাইয়ার কথা তো বোঝাচ্ছে না। ঈশান ভাইয়া বলতেই তো মেয়েটা পাগল। তাহলে কি ঈশান ভাইয়ার কথা বলছে? কথাটা ভেবেই সুইটি বলতে লাগলো, কেন, তুই কি কিছু বলেছিস নাকি কোনো বিষয় নিয়ে? পাগলামি করেছিস বলতো? না তো, আমি তো কিছু বলিনি। তাহলে রাগ করে আছে কেন? 2 দিন আগেও তো ঠিকঠাক মতো কথা বলেই অফিসে গেল। তারপর ফিরে আসার পর থেকেই তো দেখছি কেমন চুপচাপ করে আছে। হয়তো অফিসে কাজের চাপ বেশি, এই জন্য এমন চুপ করে আছে। তাছাড়া গত 2 দিনে ভাইয়ার শরীরটাও ঠিক নেই, সেজন্যই হয়তো এরকম চুপচাপ করে আছে। প্রেশার কমে গেলে ঠিক হয়ে যাবে দেখিস। আমার কেন যেন মনে হচ্ছে কিছু ঠিক হবে না আপু। ভাইয়া আমার সাথে কথাই বলতে চাইছে না। তার উপর আজকে আবার দেখলাম ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। জিজ্ঞেস করতে কিসব বললো, আমি না কিছু বুঝতে পারলাম না। বলিস কি, সিগারেট খাচ্ছিল হারামিটা আবার? দাঁড়া, আজকেই আব্বুকে বলতে হবে। দুজনে কিছুক্ষণ কথা বলে তারপর শুয়ে পড়ল। মৌ সুইটের কাছেই থাকে। যবে থেকে এ বাসাতে এসেছে তবে থেকে মেয়েটা একা থাকতে ভয় পায় কি না, তাই তো দু বোনকে একসাথে থাকতে বলেছে ঈশান। যখন থেকে মৌ বাবা মাকে হারিয়েছে তখন থেকে ঈশান প্রতি রাতে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিত। তারপর মেয়েটা কিছুটা স্বাভাবিক হতেই ঈশান তখন সুইটিকে ওর রুমে থাকতে বলেছিল, যেন মেয়েটা ভয় না পায়। ঈশান সব দিক থেকেই ময়ের খেয়াল রাখত, কিন্তু আজ বাদে সেই খেয়াল রাখাটাও কেউ কেড়ে নেবে। ঈশানের ভেতরটা কেমন তছনছ হয়ে যাচ্ছে। এমন করে আরও একটা দিন কাটলো। ঈশান নিজে থেকে ময়ের সাথে কথা বলল না। আর কি কথাই বা বলবে, বোঝানোর মতো আর কিছু নেই। যাকে বাসা থেকে পছন্দ করেছে তাকে মৌ নিজেও পছন্দ করেছে, তাহলে আর কি বলারই বা থাকতে পারে? ওর সাথে থাকলেই বা মেয়েটা ভালো থাকবেই বা কী করে? ঈশান তো সব সময় ওকে রাগ অভিমান আর ধমকের উপরেই রাখবে। তাহলে যার কাছে যাচ্ছে তার কাছে না হয় ভালো থাকুক। কাল ছুটির দিন। ঈশান কাজগুলো সন্ধ্যাতেই সেরে ফেলেছে। ডাইনিংয়ে বসে কাজগুলো করছিল। এর মাঝখানে সুইটি এসে বলতে লাগলো, ভাইয়া, কালকে আমাদের একটু ঘুরতে নিয়ে যাবে? ঈশান ল্যাপটপের দিকে চোখ রেখে বলতে লাগলো, আমাদের মানে কাদের কথা বলছিস? ন্যাকামি করো না তো। আমি আর মৌ ছাড়া কি আছে? তাছাড়া ভাবি আমাদের সাথে কেন যাবে? এত রোমান্টিক একটা বর থাকতে সে আমাদের সাথে কি পাগলামি করতে যাবে নাকি? কেন, দুজনকে আবার যেতে হবে কেন? তাছাড়া আরেকজনের তো জামাই আছে, হবু জামাইয়ের সাথে গেলেই পারে। আমার সাথে গিয়ে বা কী করবে? ঈশানের থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছিল মৌ। ছেলেটার এরকম কথা শুনি মৌ বুঝতে পারলো যে ঈশান ওর কথাই বলছে। মেয়েটার মনটা কেমন খারাপ হয়ে গেল। তখন সুইটি ওকে একটা গুঁতো মেরে বলতে লাগলো, ভাইয়া, তুমি এমন করে বলছো কেন? আজ বাদে কাল মেয়েটা চলে যাবে, এমনিতেই মন খারাপ করে আছে। তার ওপর আবার তুমি এইসব বলে ওর মনটা আরো খারাপ করে দিও না। আর যখন জামাই হবে বিয়ের পর তখন না হয় নিয়ে যাবে, আগে এসব বলছো কেন? ঠিক আছে, নিয়ে যাব, রেডি থাকিস। কাল বিকেলের দিকে বের হব। দুপুরের দিকে একটু রেস্ট নিতে হবে। কয়েকদিন কাজের খুব চাপ যাচ্ছে, তাই রেস্ট নেওয়া হচ্ছে না। বলা শেষ করে ঈশান কাজে মনোযোগ দিল। মৌ ঈশানের আশেপাশে ঘুরঘুর করতে লাগলো, কিন্তু কিছু বলার সুযোগ পাচ্ছিল না। ঈশান মেয়েটাকে ঘুরঘুর করতে দেখে নিজে রুমের দিকে চলে গেল। ঈশানের কেন জানি মেয়েটার সাথে আর কথা বলতে ইচ্ছে করছে না। তীব্র রাগ জেদ থেকে নাকি অভিমান থেকে, নাকি মেয়েটাকে না বুঝতে পেরে নিজের প্রতি নিজের একটা জেদ কাজ করছে, নয়তো আজ বাদে কাল যখন মেয়েটা অন্য কারো হয়ে যাবে সেটা ভেবেই দূরে থাকার প্রচেষ্টা। এসব কিছুই ঈশান জানে না। তবে যাই হোক, মায়া বাড়িয়ে লাভ হয় না, তখন মায়াটা কাটাতে শিখতে হয়। ঈশান হয়তো সেই মায়া কাটানোর চেষ্টা করছে, কিন্তু কি করে থাকবে
যে মেয়েটাকে চোখে হারাতো, যাকে বুকে নিয়ে আগলে রাখতো, এত এত ভালোবাসলো সেই মেয়েটাকে ছাড়া। আজ বাদে কাল সে অন্য কারোর। এটা যেন একদম মগের মুলুক। ভিতরে ভিতরে সূক্ষ্মভাবে মেয়েটার প্রতি অনুভূতি সৃষ্টি করলো, আর সেটা কাল অন্য কেউ এসে বালুর ঘরের মতো ধাক্কা দিয়ে ভেঙে ফেলবে। রাতে ঈশান খাওয়া দাওয়া করে আব্বু আম্মুর সাথে বসে রইল। আব্বু আম্মু বলছিল বিয়ের কিভাবে কি করলে ভালো হয়, কিন্তু ঈশান অন্য মনস্ক হয়ে বসেছিল। ময়ের বিয়ের কার্ড চাপানোর কথা কিংবা কত লোকের আয়োজন করলে ভালো হয় সব কিছু নিয়ে আলোচনা করলো। ঈশান শুধু হ্যাঁ বা না বলেই উত্তর দিল। এই বিষয়টা দূরে দাঁড়িয়ে মৌ সুইটির সাথে কথা বলছিল, কিন্তু ময়ের কেন জানি ইচ্ছে করছিল বলতে যে এগুলোর দরকার নেই। তারপর মেয়েটা বলতে পারছিল না। ঈশান কথা বলার শেষে রুমের দিকে চলে গেল। ঈশান দরজাটা আটকে দিল। অন্যদিকে মৌ ভাবেছিল আজকে একটু কথা বলা যাবে ছেলেটার সাথে। গত কয়েকদিনে ভাইয়া ওকে ডাকছে না, তাহলে কি রাগ করে আছে? বিষয়টা জিজ্ঞেস করবে ভেবে মৌ ঈশানের রুমের সামনে আসলো, কিন্তু রুমের দরজা বন্ধ দেখে হতাশ হয়ে আবার ফিরে গেল মেয়েটা। পরদিন ঈশানের ঘুম ভাঙলো বেলা 11টার দিকে। উঠে ফ্রেশ হয়ে একটু হালকা নাস্তা খেয়ে তারপর নামাজের জন্য রেডি হলো। জুম্মার নামাজ শেষ করে এসে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিল। একটু বাদে সুইটির ডাকাডাকি আর চেঁচামেচি পড়লো। রেডি হয়ে নিচে আসতে দেখলো বোন দুটো একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছে। এই তো প্রায় দুজনকে ডেকে আনতে হয়, ওদের জন্য দাঁড়িয়ে থাকতে হয়, কিন্তু আজকে দুজনে একদম রেডি হয়ে ওর জন্য অপেক্ষা করছে। ঈশান দূর থেকে খেয়াল করলো মৌকে আজ অসম্ভব রকমের সুন্দর লাগছে। প্রতিনিয়ত এই মেয়েটা নতুন নতুন রূপে এসে ওকে পাগল করে দেয়, কিন্তু আজকে আর ঈশান বেশিক্ষণ মেয়েটার দিকে তাকালো না, ইচ্ছাই করলো না অন্য কারোর বইয়ের দিকে তাকাতে, তাই চোখ জোড়া ফিরিয়ে নিল। ঈশান বাইরে আসলো, তারপর গাড়িতে উঠে স্টার্ট করতে গেলে তখন বোন বলতে লাগলো, আমরা বাইকে যাব। আজ বাদে কাল মৌয়ের বিয়ে, বাইকে যেতে গিয়ে যদি কিছু একটা হয়, পরের বউয়ের দায়ভার আমি নিতে পারবো না। এই মুহূর্তে বাইকে করে না যাওয়াই ভালো হবে। ঈশান কেমন অন্য মনস্ক হয়ে থাকে, তাই বাইক চালানোর কথাটা চিন্তা করলো না। ভুলভাল কিছু একটা করে ফেলতে পারে, তাই ড্রাইভারকে সাথে নিয়েই নিল। ঈশান সামনে বসে ফোন চালাচ্ছে, মনোযোগ দিল। তিনজন কিছুক্ষণ পর একটা পার্কে আসলো। সেখানে কিছুক্ষণ তিনজনে হাঁটাহাঁটি করলো। ঈশান কোনো কথা বলছে না, বারবার কল আসছে, তাই ছেলেটা এদিক ওদিক চলে যাচ্ছে। এবার সুইটি এক প্রকার রেগেই বলতে লাগলো, তুমি কি ঠিক করেছো বলো তো ভাইয়া? সবসময় এরকম করে এড়িয়ে যাবে আমাদের? আজকে একটা ছুটির দিন, আমাদের ঘুরতে নিয়ে এসেছো, তারপরে তোমার কল আসা বন্ধ হচ্ছে না। এত কার সাথে প্রেম করো বলো তো? না রে বোন, ওই অফিসের কাজের জন্য একটু কল আসছিল, তার উপর বন্ধুদের সাথে গত 3 দিন একটু দেখা করিনি, তাই বারবার কল করছিল। তো ওদের ঘুরিয়ে সন্ধ্যায় বাসায় ফিরিয়ে দিয়ে তারপর আমি না হয় ওদের সাথে একবার দেখা করে আসবো। তোমাকে আর ঘুরতে হবে না, তুমি বাসায় চলো। একটা গাধাকে নিয়ে আমাদের আশা করাটাই ভুল হয়েছে। তাহলে তোদের নতুন দুলাভাইকে বলতি সে নিয়ে আসতো, তার কাছে অঢেল সময় তার বউকে দেওয়ার জন্য। তাকেই তোদের নিয়ে আসার দরকার ছিল। এমন হয় বন্ধুদের সাথে দেখা করতে যেতাম, তোদের জন্য যেতে পারলাম না। ঈশানের কথাতে মেয়েটার মন খারাপ হয়ে গেল। ওর মাঝে সুইটি একটা ফুচকার স্টল দেখে দুজনের হাত ধরে টানতে টানতে সেখানে নিয়ে গেল। ঈশান বুঝলো যে কি করতে চাইছে মেয়েটা, তাই আর দেরি না করে ফুচকার অর্ডার দিল। দুজনে ফুচকা খাচ্ছে, কিন্তু ঈশান খাচ্ছে না। অন্যদিন হলে নিজেও খেত আর ওদেরও নিজ হাতে খাইয়ে দিত, আর আজকে তার ব্যতিক্রম। ঈশান বসে আছে দেখে সুইটি এসে ওর সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, তুমি কি ঠিক করেছো ভাইয়া? আমাদের সাথে একটু মজাও করবে না? এখানে নিয়ে আসলে আমাদের রেখে তুমি এদিক ওদিক চলে যাচ্ছ। এখন আবার ফুচকা খাচ্ছি, তুমি খাচ্ছ না। অন্যদিন হলে তো নিজে জোর করে আমাদের খাইয়ে দিতে, কিন্তু আজকে কি হলো বলো তো? সব অভ্যাস থাকতে নেই, কিছু অভ্যাস মাঝে মাঝে ছেড়ে দিতে হয়। অভ্যাসগুলো বদলে নেওয়াই ভালো। তোমার এসব রং ঢঙের কথা কিন্তু আমার একদমই ভালো লাগে না। যা বলবে সরাসরি বলবে, এসব ঘুরিয়ে পেঁচিয়ে উপন্যাস টাইপের কথা কিন্তু আমি পছন্দ করি না ভাইয়া। তোরা খাওয়া শেষ কর, আর কোথায় কোথায় যাবি বল, তারপর না হয় ঘোরা শেষে তোদের বাসায় নামিয়ে দিয়ে আসে। ঘোরা তো আর হলো না, সবটা মাটি হয়ে গেল। তুমি একটু মজা করলে না আমাদের সাথে? অভ্যাস করে নে, আজ বাদে কাল তোরও বিয়ে হয়ে যাবে, তখন যে আমার সাথে মজা করিস।
বারবার এসব কথা কিন্তু আমাদের ভালো লাগে না। খামোখা এসব বলে আমাদের মেজাজটা খারাপ করে দিও না তো ভাইয়া। দুজন ঝামেলা করতে লাগলো, এর মাঝে মৌ এসে বসতে লাগলো খাওয়া শেষে। এবার ঈশান উঠে গিয়ে বিলটা দিল। তারপর পার্ক থেকে বেরিয়ে গেল তিনজন। একটা আইসক্রিম পার্লারের সামনে এসে ঈশান ওদের আইসক্রিম কিনে দিয়ে দিল। বাসায় চলে আসলো ওরা। ঈশান গাড়ি থেকে নেমেই খেয়াল করলো সুইটি জেগে থাকলেও মৌ ঘুমিয়ে গেছে। প্রতিবার যেমন মেয়েটা ঘুমিয়ে পড়ে, এবারও ঘুমিয়ে পড়েছে। অন্যদিন হলে বিপাকিয়ে পড়তে হতো, কিন্তু আজকে বাইকে নিয়ে যায়নি। বাইকে বসতেও মেয়েটা কেমন ঘুমিয়ে পড়ে আর ঈশানকে পিছন থেকে জড়িয়ে ধরে রাখে। ঈশান গাড়ি থেকে নামতেই সুইটি বলতে লাগলো, ভাইয়া, মৌরানী তো ঘুমিয়ে পড়েছে, ওকে একটু রুমিয়ে দিয়ে আসো না। ঘুমিয়ে গেছে, ডেকে তোল। তুমি এমন কেন বলছো? ঘুমিয়ে পড়েছে এটা কি নতুন? প্রতি বাড়ি তো এরকম হয়। তাহলে আজকে একটু কোলে করে রুমে দিয়ে আসলে কি এমন ক্ষতি হবে? প্রত্যেক বাড়ি তো নিতে হয়। কেন? তুই নিয়ে কোলে। পরের বউকে আমি নিতে পারবো না। দরকার পড়লে ওর জামাইকে ডাক, সে নিয়ে গিয়ে দিয়ে আসবে। আজব তো, এরকমটা প্রায়ই হয়। আজকে কি নতুন? আর মৌয়ের বিয়ে ঠিক হবার পর থেকে পরের বউ, অন্যের বউ, এসব কি বলছো তুমি ভাইয়া? তোমার কি মাথা ঠিক আছে? আচ্ছা, মৌয়ের বিয়ে হয়ে যাচ্ছে দেখে তুমি কি রাগের মাথায় এসব বলছো? তোর কি মাথা খারাপ হলো বোন? মোর বিয়ে হলে তাতে আমি রাগ করবো কেন? তাছাড়া আজ বাদে কাল বিয়েটা তো হতেই হতো। তাহলে রাগ করেই বা কি এমন করতে পারবো আমি? বোন সব অবান্তর কথা আর কখনো বলবি না। এখন ওকে ডেকে রুমে নিয়ে যা। ঈশান বাসার ভেতর না গিয়ে আবার বেরিয়ে পড়ল। বোনের সাথে হয়তো কিছুটা রাগ করলেও ওর এমন কথা দিয়ে বুঝতে পারলো কিছুক্ষণ চুপ করে থেকে এবার মৌকে ডেকে তুলল। মেয়েটার ঘুম ভাঙতেই ও অবাক হয়ে তাকালো সুইটির দিকে। তখন ও বলল, বোন চল, আমরা চলে এসেছি। বাসার বাইরে গেলেই তুই ঘুমিয়ে পড়িস কেন? এত ঘুম কাতারে কেন তুই সোনা? কখন চোখ লেগে গেছে বুঝতেই পারিনি আপু। ঈশান বাসায় ফিরল রাত 12টার দিকে। আব্বু ঈশানকে এত রাতে বাসায় ফিরতে দেখে বকাঝকা করলো। তখন ছেলে বলল, আব্বু এমনটা প্রথম হচ্ছে তেমনটা তো নয়। কাজের চাপের জন্য বন্ধুদের সাথে দেখা করতে পারিনি। পরিবারকে যেমন সময় দিতে হয়, বন্ধুদেরও তো দিতে হয়, তাই না? কোনো অন্যায় করছি না, যার জন্য তোমার আমাকে কথা শোনাতে হবে। শাইলা, তোমার ছেলের কথা শুনেছো? দেখো কিভাবে আমার সাথে তর্ক করছে। দিন দিন একটা বেয়াদব হয়ে যাচ্ছে তোমার ছেলে। ওকে বলছি ছোট বোনের বিয়ে, সেটা নিয়ে একটু মাথা খাটিয়ে কাজ করতে, সেটা না করে বাইরে বন্ধুদের সাথে ঘুরে বেড়াচ্ছে। ঘুরে বেড়ানোর সময়টা কি আর কখন পাবে না? ওগো, তুমি এত রাগারাগি করো না। আমি ওকে বুঝিয়ে বলবো, কাজের চাপের জন্য। তোমার ছেলে অফিসে কেমন কাজ করে সেটা আমার জানা আছে। ওর মতো বয়সে আমি একাই অফিস সামলেছি, আরও সামনে একটা ছোট্ট শাখা সামলাতে গিয়েই এই অবস্থা। বাকি দিনগুলো তো পড়েই আছে। ঈশান আবার উপর দিয়ে কোনো কথা বলল না। ঈশান কোনো রকমে খাওয়া দাওয়া শেষ করে রুমের দিকে আসছিল। তখন দেখলো বারান্দায় মৌ দাঁড়িয়ে আছে। ছেলেটা একবার আর চোখে ওর দিকে তাকিয়ে রুমে চলে আসলো। মেয়েটা কিছু বলতে গিয়েও বলতে পারলো না। কেন জানি এমন কিছু বলতেও সংকোচ করছে। ঈশান মৌয়ের সাথে হেসে কথা বলে। ওকে চোখের সামনে দেখলেই ছেলেটার মুখে আপনা আপনি হাসি ফুটে উঠত। কিন্তু আজকাল ছেলেটা ওকে দেখার পরও কেন জানি হাসা তো দূরে থাক, কথাই বলছে না। তাহলে কি ঈশান ওর ওপর রেখে আছে? মো ভয়ে কথাও বলতে পারছে না। যদি ছেলেটা সিন ক্রিয়েট করে বসে? আজ অবধি হয়তো এরকম হয়নি, কিন্তু যেভাবে সবার সাথে আজকাল কথা বলছে তাতে এরকমটা হবে না তার কোনো গ্যারান্টি নেই। পরদিন ঈশান অফিসে বসে কাজ করছিল। এর মাঝে ফোনটা কান্নাকাটি করতে লাগলো। ফোনটা রিসিভ করে কানে দিতে ওপাশ থেকে মেহেদি বলতে লাগলো, তোর কি হয়েছে বল তো? আজকাল দেখা করিস না, কথা বলিস না, ফোন দিলে রিসিভ করিস না। আজকে আন্টি আমাকে হঠাৎ ফোন করে বলল তোর নাকি কিছু একটা হয়েছে, যার জন্য মন খারাপ করে আছিস। একটু খুলে বল তো তোর কি হয়েছে? অফিসে কাজের চাপটা কি খুব বেশি? নাহলে আমার সাথে এসে একটু দেখা কর। কি আর হবে? তোকে কিসব বললো আর তুইও ভেবে নিলি আমার কিছু একটা হয়েছে? ছেলে মানুষের কি হতে পারে তো জানিস না? কাজের চাপ তো আছে, তাছাড়া সব বিষয়ে ভেবে লাভ কি? আমার না আছে গার্লফ্রেন্ড, না আছে বউ, আর পারিবারিক সমস্যা হওয়ার কোনো চান্সই নেই। আন্টি যেমন করে বলল তাতে মনে হচ্ছে যে
কিছুটা তো একটা হয়েছে। কিছু না হলে আমাদের এড়িয়ে যাচ্ছিস কেন? শোন, আন্টি আমাকে যখন তখন কল করে না। যখন তার ছেলের মন খারাপ থাকে ঠিক তখনই। আর আজকেও তাই হয়েছে হয়তো। মায়ের মন সন্তানের কিছু একটা হয়েছে, সেটা খুব সহজে বুঝে যায়। এখন বল, কি হয়েছে? আমাকে তোর কাছে আসতে হবে, আর না তুই আমার কাছে আসবি? এমনিতেও অফিসে কাজ করতে ভালো লাগছিল না। যবে থেকে বিয়েটা ঠিক হয়েছে তবে থেকেই বারবার মনে হচ্ছে ময়ের বিয়েটা হয়ে গেলে মেয়েটা ওর থেকে ঠিক কতটা দূরে যাবে, আর মেয়েটাকে কখনো জোর করে ডেকেও ওকে কাছে পাবে না, আর কখনো মেয়েটা আবেগে বসে ওকে জড়িয়ে ধরে কাঁদবেও না। এরপর থেকে হয়তো হাজবেন্ডকেই জড়িয়ে ধরবে। কথাগুলো ভাবলেই বুকের ভিতর জ্বলে পড়ে যাচ্ছে। ঈশান ল্যাপটপটা অফ করে দিয়ে ফোনটা কানে রেখে বলতে লাগলো, তুই থাক, আমি এক্ষুনি আসছি। কোথায় আসতে হবে? লোকেশনটা পাঠা। মেহেদি লোকেশন বলে দিতেই ঈশান কল কেটে দিল। ছেলেটা আধ ঘন্টার মধ্যে সেখানে এসে দেখলো মেহেদি বসে আছে। মেহেদি কখনো একা দেখা করতেই আসে না, কিন্তু যখনই ঈশানের আম্মু ওকে কল করে তখনই ছেলেটা একা দেখা করে। আজকেও ছেলেটা বারবার জিজ্ঞেস করবে কি হয়েছে। এখন ঈশান কি উত্তর দিবে? বিষয়টা ভাবতে ভাবতে এসে ঈশান মেহেদির পাশে বসলো। মেহেদি ওর মুখের দিকে তাকালো। ছেলেটার মুখটা কেমন শুকনো শুকনো লাগছে। মেহেদি ওর কাঁধের উপর হাত রেখে বলতে লাগলো, তুই না হয় বেস্ট ফ্রেন্ড ভাবিস না, কিন্তু আমি ভাবি। এখন বল, কি হয়েছে? না হলে কিন্তু তোকে ছাড়ছি না, জোর করে আজকে শুনবই। ঈশান একটু হাসার চেষ্টা করে বলতে লাগলো, কি আর হবে, ওই মৌয়ের বিয়ে হয়ে যাচ্ছে, তাই একটু চাপের মধ্যে আছে। আজ বাদে কাল মেয়েটা চলে যাবে। আর জানিস তো 2টা বছর ওকে একদম আগলে আগলে রেখেছিলাম, সুইটির মতো করে। সে কাল চলে যাবে, তাই হয়তো মন খারাপ একটু। ঠিক হয়ে যাবে সবটা। যখন মেনে নিতে শিখবো জীবনটা এরকমই, তখন দেখবি ঠিক হয়ে যাবে। সব কিছু এত সহজ মনে হচ্ছে তোর কাছে? তুই ভুল করছিস ঈশান। এইটুকু মাথায় আসছে না যে মৌকে ছাড়া থাকবি কি করে? মেয়েটার হাসি মুখটা না দেখে, ওকে বুকের মাঝে জড়িয়ে না ধরে কি করে শান্তিতে থাকবি তুই? তোর কি একটাবারও মনে হলো না যে ওই বিয়েটা আটকানো দরকার? কি করে পারলি এরকমটা করতে তুই? ঈশান, আমি অবাক হয়ে যাচ্ছি। তুই এত স্বাভাবিকভাবে আছিস কি করে? তার মানে কি তুই জানিস যে মৌয়ের বিয়েটা ঠিক হয়েছে আর মৌ বিয়েতে রাজি আছে? আন্টি বলল সেই দিন বাসায় যাওয়ার পর থেকেই নাকি এরকম করছিস। তেমন কথা বলিস না, আর কথাগুলো বললেও এড়িয়ে যাওয়ার চেষ্টা করিস। তার উপরে তেমন কিছু নাই রে। এতদিন ধরে সুইটির মতো করে ওকে আগলে রেখেছি না, তাই খারাপ লাগছে। মৌয়ের সামনে কিছু বলে মেয়েটা কান্নাকাটি করবে, তাই আর কি। আর নাটক করিস না বন্ধু, এখনো সময় আছে। বাসার সবাইকে বল তুই ওকে ভালোবাসিস। কী সব যাতা বলছিস? আমি ওকে ভালোবাসতে যাবো কেন? ছোট্ট একটা মেয়েকে আমি ভালোবাসবো, আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি? ভালোবাসিস না তাহলে মন খারাপ করে আছিস কেন? ভালো যদি নাই বাসবি তাহলে অনুভূতির কথাগুলো আমাদের কেন জানিয়েছিলি? বাসাতে এত এত মানুষ থাকতে তুই বারবার ওই মেয়েটার কথা কেন বলতি? এটা ঠিক, মৌ পিচ্ছি মেয়ে, ও তোর থেকে অনেক জুনিয়র, কিন্তু দিন শেষে তুই অনেক ভালোবাসিস। এটা তুই মানিস আর না মানিস, আমরা যতবার এই বিষয়টা নিয়ে তোকে জিজ্ঞেস করেছি তুই ততবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিস। সব কিছু কি এড়িয়ে যাওয়া যায় ঈশান? তুই বারণ করলেই কি এটা মিথ্যে হয়ে যাবে তুই মৌকে ভালোবাসিস? ঈশান মাথাটা নিচু করেই ফেলল। ছেলেটার চোখের পানি মুছে নিতেই মেহেদি ওকে আলতো করে জড়িয়ে ধরে বলতে লাগলো, এত সহজে সব কিছু শেষ হয়ে যায় না ঈশান। আজকে যে দুঃখের শুরু হবে সেটা কিন্তু কালকেই শেষ হবে না। মেয়েটাকে যদি হারিয়ে ফেলিস তাহলে কখনোই ভালো থাকতে পারবি না। এখনো সময় আছে ঈশান। আঙ্কেল আন্টির সাথে কথা বল। আর ওরাই বা কি করে পারলো এমনটা করতে? আমি বুঝতে পারছি না, এত কাছ থেকে ছেলের এত গভীর ভালোবাসা দেখার পরও কি করে ওরা তোদের আলাদা করে দিতে চাইছে? নাকি আঙ্কেল এই বিষয়ে কিছু জানে না? বোনের মেয়েকে কাছে রেখে দিলেই তো পারে, মেয়েটাও ভালো থাকে আর তুইও। ওরা কি করে বুঝবে? আমি ওদের কখনো বুঝতে দেইনি। কাল অব্দি আমি নিজেও বুঝতে পারিনি। যখন বিয়েটা ঠিক হলো
তখনই ভালো করে বুঝতে পারলাম। কিন্তু মৌ অনেক হ্যাপি থাকবে। মেহেদি, ঝামেলা করিস না, আর কিছু জিজ্ঞেস করিস না। আমি মৌয়ের সাথে কথা বলতে গিয়েছিলাম, কিন্তু লজ্জা মাখা মুখটাই বলে দিয়েছে ওই ছেলেটাকে পছন্দ করেছে। আব্বুর কথাতে আর এই বিয়েতে ওর মত আছে। তাহলে আমি ওদের মাঝে বাধা হবার কে বল? মৌ যদি থাকতে পারে তাহলে আমার কি দরকার আছে এর মধ্যে বাধা হবার? আব্বু যেটা সিদ্ধান্ত নিয়েছে ওর ভালোর জন্যই নিয়েছে। আব্বু হয়তো বুঝতে পেরেছে আমার সাথে মৌ ভালো থাকবে না, তো এরকম কিছু ভাবেনি। এখন বল, তোর কি খবর? ঈশান, আমি এখানে আমার খবর বলার জন্য আসিনি। এসব অবান্তর কথা বলিস না। ঈশান, আমি আঙ্কেল আন্টির সাথে কথা বলবো, সবার সাথে কথা বলে সবটা ঠিক করে দিব। তুই টেনশন করিস না। না, তুই কিছু বলবি না। কাউকে কিচ্ছু বলা দরকার নেই। যে বোঝার সে বোঝেনি, তাহলে বাসার সবাইকে বুঝিয়ে কি হবে? ওর মাথাতে এসব আসেনি। মৌ বুঝতে পারেনি ওর কাছে থেকে কেউ অনুভব করে, খুব কাছে থেকে চায়। তাহলে খামোখা আব্বু আম্মুকে বুঝিয়ে কি হবে? উল্টা আমার সম্পর্কে ওর বাজে ধারণা সৃষ্টি হবে। আমি ওর মামাতো ভাই আছে, সেটাই না হয় থাকি। ও চলে যাক, দূর থেকে ভালোবাসবো আমি। অবশেষে স্বীকার করলি তুই ওকে ঠিক কতটুকু ভালোবাসিস। দেখ ঈশান, মৌ ছোট মানুষ, তাই বিয়ের কথাটা বলতেই হয়তো লজ্জা পাচ্ছে। ও একবারও মুখ ফুটে বলেনি ছেলেটাকে পছন্দ করে। মেয়েটা বুঝতে পারেনি, আর যদি বুঝতেই পারতো তাহলে কি তোর সাথে কথা বলতে আসতো না বল? মেয়েটা বুঝতে পারেনি, সেই জন্য রাগ করে থেকে ওকে দূরে সরিয়ে দেওয়ার কোনো মানেই হয় না। খামোখা এসব করে শুধু শুধু নিজেও কষ্ট পাবি। আর দিন শেষে মৌ যখন জানতে পারবে তুই ওকে ভালোবাসবি, তখন ও কষ্ট পাবে। না বাসার কেউ জানে, আর না ও জানতে পারবে। বিয়ের পর মৌ আর এই বাড়িতে থাকবে না, তাহলে জানার কোনো প্রশ্নই আসে না। তুই কাউকে জানাবি না, ব্যাস। ঈশান, তুই বুঝতে পারছিস না নিজেকে কিসের মধ্যে নিজেকে ঠেলে দিয়েছিস। তুই ভালো থাকবি না মৌকে ছাড়া। ভালো আমি বাসি, আর টেনশন তুই আমার থেকে বেশি করিস। ছেলেটা সব সহ্য করতে পারে। সারা জীবন যে কষ্টটা পাইনি, সে কষ্টটাকে আমাকে এখন অনুভব করতে দে। হুম, দোস্ত, তুই ভালো থাকতে পারবি না মৌকে ছাড়া। আমি সবসময় তোকে হাসি মুখে দেখতে চাই। কে কি চায় আমি জানি না, তবে আমি চাই আমার বন্ধু ভালো থাকুক। মেহেদী, আমি ওকে বোঝাতে পারিনি। সব কথা কি মুখে বলে দিতে হয়? ওকে এতটাই ছোট, যার জন্য আমার ভালোবাসাটা বুঝতে পারলো না, বিয়ের কথাটা বুঝতে পারলো। তাহলে আমার ভালোবাসাটা বোঝার ক্ষমতাটা কি ওর ছিল না? মেয়েরা নাকি কে তাকে পছন্দ করে, কে তাকে ভালোবাসে সেটা বুঝতে পারে। তাহলে ও কি বুঝতে পারেনি যে কে ওর কাছ থেকে এতটা বেশি ভালোবাসে? আমি ওকে কখনো বাজেভাবে স্পর্শ করিনি, কখনো এমন কোনো ইঙ্গিত দেইনি। তাহলে আমার ভালোবাসাটাকে ওকে বোঝানোর জন্য কম ছিল বল? ঈশান দীর্ঘশ্বাস ফেলল, চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। ছেলেটা মেহেদি একটা হাত ধরে রিকোয়েস্ট করে বলল, বাসের সবাই অনেক খুশি আছে, আর মৌ অনেক খুশি আছে। তাহলে আমি কেন ওদের খুশির মাঝে বাধা হব? মৌ যদি চাইতো তাহলে আমি জোর করে হলে ওকে বিয়ে করতাম, তারপর আব্বু আম্মু যা করার করতাম। কিন্তু ও যদি অন্য কারোর সাথে ভালো থাকে তো থাকুক না। হইবার কতদিন আমাদের দোয়াটা নিবে বল? মেহেদি বুঝতে পারলো এই ছেলের সাথে কথা বলে কোনো লাভ হবে না। ঈশান উল্টো মেহেদিকে দিকে বুঝিয়ে দিয়ে বাসায় চলে গেল। বাসাতে বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। বিয়ের কার্ড ছাপা হয়ে গিয়েছে। আব্বু আম্মু লিস্ট করছে কাকে কাকে ইনভাইট করবে। ঈশান একবার আর চোখে দেখলো সবাই ডাইনিংয়ে বসে আছে। মৌ লজ্জামাখা মুখে সেখানেই বসে আছে। ঈশান একবার সেদিকে তাকিয়ে চলে গেল। মৌ স্পষ্ট বুঝতে পারলো ঈশান ওর দিকে তাকিয়ে চলে গেল। আজকাল কি হয়েছে ছেলেটার, সেটাই বুঝতে পারে না মৌ। মেয়েটা যতবার ভাবছে ভাইয়া ওর সাথে কথা বলছে না, ততবারই ওর মনটা খারাপ হয়ে যাচ্ছে। অন্যদিকে সুইটি এই বিষয়টা বারবার জিজ্ঞেস করলেও মৌ বলছে ভাইয়া ওর সাথে কথা বলছে না। সুইটি কিছু একটা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। পরদিন ঈশানের ঘুম ভাঙলো একদম 10টার পর। সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে। নিচে আসতেই দেখলো সবাই কথা বলছে। ঈশান খেয়ে দিয়ে রুমের দিকে চলে যেতে নিলেই তখন আব্বু ওকে ডাকলো। ঈশান আব্বুর কাছে এসে দাঁড়াতেই তখন ভাইয়া বলতে আরম্ভ করলো, কিরে ভাই, তুই নাকি সব সময় ফাঁকি দিয়ে যাচ্ছিস? তোর কাজের চাপ কম, এই কয়েকটা দিন তোকে আর অফিসে যেতে হবে না। শোন, আজকে থেকে বিয়ের তোড়জোড়টা নিয়ে দাঁড়িয়ে থেকে কর।
আমার একটু কাজের চাপ আছে, দুদিনেই কমে যাবে। তারপর তোকে আর এত জ্বালাতে হবে না। আব্বুর কথা নাকি তুই শুনিস না। তুই তো বেয়াদবি করছিস ভাই। ঠিক আছে, আমি কাল থেকে আর অফিসে যাব না। তোমরা যা বলবে সেটাই হবে। ঈশান চুপ করে রইল। আব্বু আম্মু ওকে বলতে লাগলো কি করতে হবে। ঈশান শুধু হ্যাঁ বা না বলেই উত্তর দিল। সবার এসব বক বক শুনে রুমে আসলো ছেলেটা। বিছানায় গা এলিয়ে দিতে কখন যে ঘুমিয়ে পড়েছে সেটা জানেই না। পরদিন থেকেই বাসাটা সাজানোর কাজ শুরু হয়ে গেল। এর মাঝে আর 3টে দিন মাত্র হাতে বাকি আছে, তারপরই মৌ অন্য কারোর হয়ে যাবে। ভাবলে ঈশানের বুকের ভেতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। কোনো কিছুই ছেলেটা ঠিক মতো করতে পারছে না, না খেতে পারে না ঘুমাতে পারে। তারপরও নিজের মতো করে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে, সব কিছু ঠিক করে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু চাইলেই কি সব সম্ভব? অন্যদিকে মুখে মন খারাপ করতে থাকতে দেখে ছোট মেয়েটার মনে হচ্ছে জীবন থেকে কিছু যেন একটা যাচ্ছে। মো বারবার ঈশানের সাথে কথা বলার চেষ্টা করলেও বলতে পারছে না, সেটাও এড়িয়েই যাচ্ছে। কয়েকদিন বাদেই হয়তো এই ঝামেলার সমাপ্তি হয়ে যাবে। মেয়েটা অন্য কারোর বুকে। দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসেই বুক ছিঁড়ে কথাটা ভাবলি। আজকাল ছেলেটা সিগারেটটাও খাচ্ছে ইচ্ছে মতো। যখনই সুযোগ পাচ্ছে তখনই হয় ছাদে, না হয় বেলকনিতে গিয়ে ধরাচ্ছে। সুইটি বিষয়টা দেখিয়েও ঈশানকে বলেছিল আব্বু আম্মুকে বলে দিবে, তাতেও ঈশান থামছে না। মৌ সিগারেটের গন্ধ সহ্য করতে পারত বলে ঈশান সিগারেট বন্ধ করে দিয়েছিল। দেখতে দেখতে বিয়ের দিনই চলে আসে আর ঈশান যেন ভিতর থেকে ভেঙে চুরে যাচ্ছে, তারপরেও কাউকে কিচ্ছু বলছে না। অন্যদিকে মৌ ওর সাথে কথা বলার চেষ্টা করেও পারেনি, তাই মেয়েটার মন খারাপ হয়ে যায়। বিয়ের ঠিক আগের দিন মৌ মন খারাপ করে বসেছিল। আজকে দুপুরে মেয়েটার গায়ে হলুদের অনুষ্ঠানটা শেষ হয়েছে, কারণ সন্ধ্যার আগে আগে বাড়িতে কারো আরও লোকজন এসে ভিড় করবে, তখন জায়গা দেওয়া মুশকিল হয়ে যাবে। মেয়েটা মন খারাপ করে বসে আছে দেখে এবার ভাবি আর সুইটি এসে ওর পাশে বসলো আর বলতে লাগলো, কি হয়েছে নন্দিনী? মন খারাপ করে আছো কেন এমন করে? ভাবি কথাটা বলার সাথে সাথেই মৌ ফ্যাস ফ্যাস করে কান্না করে দিল। সুইটি এসে মেয়েটাকে জড়িয়ে ধরতেই মৌ আবুকে জড়িয়ে ধরলো। সুইটি মৌয়ের মাথায় হাত বুলিয়ে দিল। দুজনে ওকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই মেয়েটা থামছে না, কান্নাকাটি করেই যাচ্ছে। কি হয়েছে বোন? এমন করে কান্নাকাটি করছো কেন? বিয়েটা তো একদিন না একদিন করতেই হবে। এই আমাকেই দেখো, আব্বু আম্মুকে ছেড়ে আসতে চাইতাম না, এখন ঠিকই এখানে পড়ে আছে। ছেলেটা তোমাকে অনেক ভালো রাখবে। বোন, কান্নাকাটি করিস না, তাহলে আমাদেরও খারাপ লাগবে। তুই এত সুন্দর একটা বর পেয়েছিস, কোথায় একটু হাসি খুশি হবি তা না, কাঁদছিস। দুলাভাইয়ের সাথে তুই দেশে বিদেশে ঘুরে বেড়াবি, এত বড় লোক ছেলে হবে তোর বর, আর তুই কান্নাকাটি করছিস? আপু, আমি কোথাও যাব না। আমার ভালো লাগছে না কিছুই। আমি তোমাদের ছেড়ে যেতে পারবো না। তোমরা প্লিজ আমায় তাড়িয়ে দিও না। আমি বিয়েটা করতে চাই না। তোমরা মামা আর মামিকে বলে দাও না যেন বিয়েটা ভেঙে দেয়। আপু, আমি বিয়ে করব না। আমি এখান থেকে কোথাও যাব না। শোন মেয়ের কথা, এখন এসব কথা বললে হয়? বিয়ের আগে বললে হতো যে এখন তুই বিয়ে করতে চাস না। তখন তো ঠিকই রাজি ছিলি, তখন লজ্জা পাচ্ছিলি বলতেও, পারছিলি না যে বিয়ে করবি না। তাহলে এখন এরকম মনে হচ্ছে কেন? কাল বিয়েটা হয়ে গেলে যখন ওই বাড়ির সবাই আপন হয়ে যাবে দেখবি, তখন আর এরকম মনে হবে না। না, আমার কখনো এমন মনে হবে না। আমি এখান থেকে যাব না। তুমি মামা মামাকে ডাকো। আমি এক্ষুনি বলবো আমি বিয়েটা করতে চাই না। দরকার হয় আমায় মেরে ফেলুক, তারপরেও এখান থেকে যাব না আমি কোথাও। আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না আপু। এরকম কথা বলতে হয় না বোন। মেয়েদের আজ বাদে কাল বিয়ে করে কোথাও না কোথাও যেতেই হয়। স্বামীর বাড়ি যে মেয়েদের আসল ঠিকানা, মৃত্যু অবধি তাদের ওখানেই থাকতে হয়। এখন এইসব বলে আর কি হবে বলো? সবটা মানিয়ে নেওয়ার চেষ্টা করো। তাছাড়া আমরা তো আছি, দুদিন বাদেই আমাদের সাথে দেখা হবে। আর তোমার শ্বশুর বাড়িটাও তো দূরে নয়। যখন ইচ্ছা আমাদের বলো, আমরা গিয়ে দেখা করে আসবো। হাজার চেষ্টার পর মেয়েটাকে বোঝানো গেল, মৌ কিছুতেই মানতে পারছে না ওকে এখান থেকে চলে যেতে হবে। মেয়েটা মন খারাপ করে রইল আর সারা রাত কান্নাকাটি করলো। অন্যদিকে ঈশান প্রস্তুত হয়ে গেছে প্রিয় মানুষটাকে হারানোর জন্য। ছেলেটার ভেতরটা জ্বলে পড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। সেই প্রথম থেকেই মনে হচ্ছে
এত কাছে থেকে যাকে ভালোবাসলো, যাকে বোঝাতেই পারলো না, তাহলে ওর ভালোবাসাতে কিসের কমতি ছিল? রাত 12টার দিকে রুমে আসলো ঈশান, ঘুমিয়ে পড়ল কোনো রকমে। পরদিন আত্মীয় স্বজন আর বাচ্চাদের হইচইয়ের আওয়াজে ঘুম ভাঙল। উঠে ফ্রেশ হয়ে কিছু একটা মুখে দিল আম্মুর জোড়াজড়িতে। দুপুর হতে না হতেই লোকজনের খাওয়ার ব্যবস্থা করা হলো। ঈশানের বুকটা ভারী হয়ে আসছে, মুখে মিথ্যা হাসি রেখে ছেলেটা সবার সাথে কথা বলেই যাচ্ছে। এর মাঝখানে ঈশানের বন্ধুরাও চলে এসেছে। ঈশান ওদের বলে দিয়েছিল আগে আগিয়ে আসতে। মেহেদি আসতেই ঈশান ওকে জড়িয়ে ধরলো আর একটু হাসার চেষ্টা করলো। মেহেদি বুঝতে পারলো ছেলেটা কতটা কষ্ট লুকিয়ে রেখেছে ভিতরে, তাই ওকে সান্ত্বনা দেওয়ার জন্য কিছু বলতে যাবে তার আগেই ঈশান নিজেই বলল, যা হবার কিছুক্ষণ বাদে সব হয়ে যাবে। এখন আর এসব বলে আমার মনটা খারাপ করে দিস না। বোনের বিয়ে, একটু হাসি মুখে থাকতে দে। মেহেদি কি ভাবলো কে জানে। ছেলেটা একগাল হাসলো, তারপর বাসার ভিতরে চলে গেল। ঈশান সবার সাথে কথা বলছিল আর ভাবছিল বরপক্ষর তাড়াতাড়ি আসার কথা, কারণ ওদের বাসায় নাকি আবার কী সব অনুষ্ঠানের আয়োজন হয়ে করেছে সন্ধ্যাতে। কিন্তু না, বরপক্ষের আসার কোনো নাম গন্ধ নেই। ঈশান কিছুটা হতবাক হলো, তারপর আবার ভাবলো হয়তো আসতে একটু লেট হচ্ছে। দুপুর গড়িয়ে আবার বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল, তারপরও বর আসছে না। সবার মাঝে বসে হট্টগোল পড়ে গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, আব্বু আম্মু কিংবা ভাইয়া ভাবি বোনের কোনো প্রতিক্রিয়া নেই। এবার ঈশান এগিয়ে আসলো, দেখলো আব্বু একটা জায়গায় দাঁড়িয়ে আছে আর মেহেদি পাশে দাঁড়ানো। ঈশান আসতেই আম্মু আর বাড়ির বাকি সবাই আসলো। আত্মীয় স্বজন সেখানে আছে। অবাক করা বিষয় যে এত বড় একটা বিয়ের অনুষ্ঠানে লোকজন খেয়ে চলে যাচ্ছে, কিন্তু বিয়ের নামগন্ধ নেই। এবার ঈশান বলতে লাগলো, আব্বু, কি ব্যাপার বলো তো? এতক্ষণ তো বর চলে আসার কথা ছিল, তাহলে আসছে না কেন? সন্ধ্যা হয়ে আসলো। আচ্ছা, ওরা তোমাকে ফোন করে বলেছিল যে ওদের আসতে লেট হবে। না, ওরা আর আসবে। কেন আসবে না আব্বু? কারণ আমি ওদের আসতে বারণ করে দিয়েছি। মানে আব্বু, তুমি কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। বিয়েটা ঠিক করলে তুমি এখন বিয়ের আগ মুহূর্তে এসে বলছো বর আসবে না? দেখো, মজা করো না তো। বিয়েটা তুমি নিজে ঠিক করেছো, আর তুমি বলছো বর আসবে না? কারণ আমি বারণ করেছি, তুমি শুনতে পাওনি? আমার ছেলে আমার বোনের মেয়েকে ভালোবাসে। আমি সেখানে আমার ভাগ্নিকে অন্য কোথাও কি করে পাঠাই? আমার ছেলে ওকে যতটুকু ভালো রাখতে পারবে ততটুকু ভালো আর কেউ রাখতে পারবে না। আব্বুর এমন দ্বারা কথাতেই ঈশান হতবাক হলো। ছেলেটা কিছুক্ষণ আব্বুর মুখের দিকে অসহায়ভাবে তাকিয়ে রইল। বোঝার চেষ্টা করে বলতে লাগলো, আব্বু, তুমি কার কথা বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। আর এই মুহূর্তে এসব কথা বলার মানে কি? কারণ আব্বু জানতে পেরেছে তুই ওকে ভালোবাসিস, আর তুই ওকে এতটাই ভালোবাসিস যার জন্য ভেতর থেকে একটু একটু করে কষ্ট পাচ্ছিস। এবার ঈশান খেয়াল করলো মেহেদি আব্বুর পাশে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। ঈশান ওর দিকে রাগী চোখে তাকালো, তারপর আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, ওগুলো বাদ দাও। যেটা হবার নয় সেটা নিয়ে ভাবতে হবে না। ওদের তুমি বারণ করেছো কেন? বড় পক্ষকে ফোন করে আসতে বলো। সময় পেরিয়ে যাচ্ছে, আর কত রাত অবধি মো এমন করে বসে থাকবে? বাইরে থেকে যারা আসছে তার উল্টো পাল্টা বলতে শুরু করবে। বিয়েটা না হলে মান সম্মান থাকবে বাসায়? খুব বড় হয়ে গেছিস না? আমি যেখানে বাবা হয়ে বাসার মান সম্মানের কথা ভাবছি না, সেখানে তুই কি করে ভাবছিস? কারণ আজ অবধি তুমি যা সিদ্ধান্ত নিয়েছো সেটা সবার ভালোর জন্য হয়েছে, আর সম্মানের কথাটা কোনোভাবেই ভাববো না। আমি তো তোমারও রক্ত, তাহলে তোমার মতো করে তো ভাবতেই হবে। আব্বু এগিয়ে এসে ঈশানের কাঁধের উপর হাত রাখতেই খেয়াল করলো ছেলেটার চোখে পানি টলমল করছে। আব্বু ঈশানের চোখে চোখ রেখে বলতে লাগলো, ঈশান, মেডিকেল আমাকে সবটা বলেছে। কাল যদি সবটা না বলতো তাহলে আজকে আমার ছোট ছেলের সাথে আমি অনেক বড় অন্যায় করে ফেলতাম। আমি শুধু মেয়েদের থেকে নয়, অন্য কারো থেকে আরও কিছু জেনেছি, যেটা জানার পর মনে হয়েছে এই বিয়েটা আমার দেওয়া ঠিক হবে না। ঈশান আব্বুর কথাতেই অবাক হয়ে তাকিয়ে রইল। তখন আব্বু ওকে কালকের মেহেদির সাথে কথোপকথনগুলো বলতে লাগলো। গতকাল মেহেদি দুপুরের দিকে এসেছিল বাসাতে। ঈশান কাজে বেশ খানিক ব্যস্ত ছিল, তাই ওর সাথে বসতে পারেনি, কিন্তু খেয়াল করেছিল মেহেদি আব্বুর সাথে কথা বলছে। তারপর যাবার সময় ছেলেটাকে জিজ্ঞেস করছিল, তখন হারামিটা হেসেই কথা বলেছে। ঈশান বুঝতেই পারেনি মেহেদি কোন ফাঁকে আব্বুকে এইসব কথা বলেছে। আঙ্কেল,
এই মুহূর্তে জানি আপনার সময় নষ্ট করাটা ঠিক হবে না। তারপরও এই গুরুত্বপূর্ণ কথা দুটো জীবনের সাথে জড়িত। তাই এখন এই মুহূর্তেই সবটা বলতেই হবে। আর দেরি করাটা ঠিক হবে না ভেবেই আমাকে বলতে হচ্ছে। যাকে নিয়ে এই কথাগুলো তাকে আমি হাজারবার বোঝানোর চেষ্টা করলেও সে আপনাকে এসব বলেনি। ওর হাজার রিকোয়েস্ট ফেলে দিয়ে আমাকে কথাগুলো বলতে হচ্ছে। তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। যেটা বলবে সরাসরি বলো। আঙ্কেল, আমি বলছিলাম যে আপনি কি সবটা জেনে শুনেই করছেন নাকি না জেনেই এরকমটা করছেন? আপনাদের তো সবটা জানার কথা। ২টা বছর এরকম করে চোখের সামনের থেকে সব কিছু দেখেও যদি আপনি না বুঝেন, তাহলে আমি কি বলবো বুঝতে পারছি না। মেহেদির কথাতে আব্বু অবাক চোখে ওর দিকে তাকিয়েছিল কিছুক্ষণ। আঙ্কেল, আপনার কি মনে হচ্ছে না আপনি কিছু একটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন কিংবা খামোখা এই বিয়েটা ঠিক করেছেন? মেহেদি, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর কি এড়িয়ে যাওয়ার চেষ্টা করব? যা বলার ভালোভাবে বলো। দেখো, এখন কোনো ভনিতা করো না। আমি এরকম কিছু তোমার থেকে কিন্তু আশা করছি না। আঙ্কেল, আমিও আপনাদের থেকে এরকম কিছু আশা করিনি। আপনারা যে হুটহাট করে মৌয়ের বিয়েটা অন্য কোথাও দেওয়ার চেষ্টা করবেন, এত কাছ থেকে সবটা জানার পরও সেটা আমি ভাবতে পারিনি। এর মাঝে আম্মু পাশে দাঁড়ালো। তখন মেহেদি আম্মুর দিকে তাকিয়ে আবারও বলতে লাগলো, আঙ্কেল, আপনার কি মনে হয় না যে ঈশান আর মৌ দুজন দুজনকে ভালোবাসে? আপনাদের কি একটাবার দুজনের থেকে মতামত নেওয়ার দরকার ছিল না যে ওরা একসাথে থাকতে চায় কিনা, কিংবা দুইজন দুইজনকে পছন্দ করে কিনা? আপনি নিজের মতো করে পাত্রপক্ষ এনে মৌকে বিয়েতে রাজি করালেন। মেয়েটাও আপনার মুখের দিকে তাকিয়ে হ্যাঁ বলে দিল। কিন্তু আপনি কি একটাবার ভেবেছেন এই ছোট্ট মনে একটুও কি ঈশানের জন্য অনুভূতি তৈরি হয়নি? মৌ ছোট মানুষ, তাই হয়তো বুঝতে পারে না। কিন্তু যবে থেকে মৌয়ের বিয়েটা ঠিক হয়েছে, তবে থেকে ঈশান ভাবছে বিয়ের পর ওকে আর দেখতে পারবে না। তখন থেকে ছেলেটা একটু একটু করে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। বাবা মা হারা মেয়েটা এরকম করে কষ্ট পাবে যখন সবটা জানবে। তারপর যখন আপনি জানতে পারবেন যে ঈশান মৌকে ঠিক যতটা ভালোবাসতো, ওই মেয়েটাকে ঠিক ততটুকুই ঈশানকে ভালোবাসতো, তখন আপনি কি করে নিজেকে ক্ষমা করবেন? একটাবার ভাবতে পারছেন? মেহেদি, তুমি কি সব বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওরা ভালোবাসে মানে? ওরা তো দুজন ভাই বোন। তাহলে ওরা কি করে? আন্টি, এমন না যে ওরা আপন ভাই বোন। মৌ ঈশানের ফুফাতো বোন। এমন তো প্রায় হয়, মামাতো বোন, চাচাতো বোন কিংবা খালাতো বোনকে মানুষ বিয়ে করে। তাহলে ফুফাতো বোনের সাথে হলে সমস্যা কিসে? তুমি ভাবতে পারছো এই মুহূর্তে এইসব কথা বলার মানে কি? আর এতদিন পরে এখন এসে এসব কথা কেন বলছো? তুমি সবটা আমাদের আগেই বলতে পারতে। এখন এই মুহূর্তে এগুলো বলার কি কোনো মানে আছে? আমি ভাবতে পারিনি যে আপনারা এত কাছে থেকে ছেলের মনের এইটুকু কথা বুঝতে পারবেন না। ঈশান চাপা স্বভাবের, ঠিক আছে, তাই বুঝতে পারেননি। কিন্তু আন্টি, আমি আপনার থেকে এটা আশা করিনি আপনি মা হয়েও বুঝতে পারলেন না যে ছেলে কি চায় আর না চায়। এই কয়েকটা দিন ঈশান কি জন্য মন খারাপ করে আছে? কারণ ঈশান মৌকে ভালোবাসে আর মেয়েটা কাল ওর থেকে দূরে সরে যাচ্ছে, সেই জন্য এমন চুপচাপ করে আছে। আন্টি, আপনি জানতে চাননি, আর জানতে চাইলেও ও কেনই বা বলবে? আপনারা ওদের থেকে মতামত না নিয়েই মেয়েটার বিয়ে ঠিক করে দিলেন। একটাবার ওকে বলার প্রয়োজন মনে করলেন না যে মৌয়ের বিয়েটা ঠিক করতে চাইছেন কিংবা পাত্রপক্ষ ওকে দেখতে আসবে? তাহলেই তো ঈশান বলে দিত। আব্বু আম্মু হয়েই আপনারা বুঝতে পারেন না, আর ওই পিচ্চি মেয়েটা কি করে বুঝবে? তবে মৌ তখনই বুঝতে পারবে যখনই ঈশানের থেকে দূরে সরে যাবে, যখন এই আদর ভালোবাসাটা আর ওর জন্য থাকবে না। এই কেয়ারিং, এই ছোট ছোট আবদার ওর থেকে দূরে সরে যাবে, তখন দেখবেন ও কষ্টই থাকবে। আর ওকে কষ্ট থাকতে দেখে আপনারাও ভালো থাকতে পারবেন না। আপনাদের আমি আগে বলতে পারিনি, তার জন্য আমি আসলেই দুঃখিত।
আমি ভেবেছিলাম আপনারা অন্তত বুঝতে পারবেন ছেলের এমন মন খারাপ দেখে। আর ঈশান আমাকে রিকোয়েস্ট করার কারণে আমি বলতে পারিনি, কিন্তু এখন বলছি দয়া করে বিয়েটা আটকিয়ে দিন, না হলে আপনাদেরই ছেলে মেয়েগুলো কষ্টে থাকবে। তার মানে তুমি কি বলতে চাইছো ওদের দুজনের মাঝে সম্পর্ক আছে? না আঙ্কেল, ওদের দুজনের মাঝে সম্পর্ক নেই। তবে ঈশান বলেছে ও তখনই বুঝতে পেরেছিল যখন মৌ স্বাভাবিক হতে শুরু করেছিল। তারপর যখন ওর বিয়ের কথা চলল, তখন ঈশান আরও ভালোভাবে বুঝতে পেরেছে। ছেলেটা আগে বিষয়টা তোয়াক্কা না করলেও তারপর ছোট মানুষ ভেবে ওকে কখনো কিছু বোঝানোর চেষ্টাই করেনি। আর তারপর যখন মৌয়ের বিয়ে ঠিক করে দিলেন, তখন ছেলেটা কষ্ট পাচ্ছিল। বুঝতে পেরেছে ঠিক মৌ ওর লাইফে কতটুকু প্রয়োজন। আমি মানছি ওরা মামাতো আর ফুফাতো ভাই বোন, তাই বলে এরকমটা নয় যে ওদের বিয়েটা হওয়া সম্ভব না। আপনি চাইলেই সব সম্ভব। বাবা মা মরা মেয়েটাকে আপনাদের কাছে রেখে দিলে ভালো থাকবে, কিন্তু এখান থেকে অন্য কোথাও গিয়ে মৌ কি করে থাকবে বলেন? মৌ ঈশানকে ভালোবাসে সেটা তোমাকে বলেছে, কিংবা ঈশান মৌয়ের মুখ থেকে শুনেছো কখনো? আপনাকে এইটুকু বোঝাতে পারছি না, ও বাচ্চা মেয়ে, ও বুঝতে পারছে না। কিন্তু যখন বুঝতে পারবে তখন হয়তো দেরি হয়ে যাবে। আপনি দরকার পড়ে ওর সাথে কথা বলে নিন, মৌ বিয়ে করতে চায় কি না, ওর বিয়েতে মত আছে কি না, কিংবা ঈশানকে ওর পছন্দ কি না, এইসব একটাবার তো জিজ্ঞেস করতে পারেন। আব্বু কিছুক্ষণ যাবৎ ভেবে মেহেদির সামনে থেকে উঠে গেল। মেহেদি আন্টির সাথে কিছুক্ষণ কথা বলেই বাসা থেকে বেরিয়ে যায়। কতগুলো বলা শেষ হতে ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাসার চেষ্টা করে বলতে লাগলো, এখন এসব কথা বলে কী লাভ আব্বু? মেহেদি, তোকে আমি বারণ করেছিলাম এসব কথা না বলতে, তাহলে কেন বলছিস? আজকের দিনে সেসব কথা বলে কি খুব বেশি দরকার ছিল মানুষের সামনে হাসির পাত্র হবার? সবটা জেনে শুনে হয়তো সিদ্ধান্ত নিয়েছ, তাই যেটা হয়েছে সেটা আমি ভুলে যাওয়ার চেষ্টা করব। আব্বু, পাত্রপক্ষকে কল করে ওদের আসতে বলো। সেটা আর সম্ভব না। ওরা অন্য জায়গায় মেয়ে দেখে নিয়েছে, এতক্ষণ হয়তো বিয়েও করে ফেলেছে ওদের ছেলে। বিয়েটা আমি কাল রাতে ভেঙে দিয়েছি ঈশান। আব্বু, তুমি বাচ্চাদের মতো কি পাগলামি করছো? বয়স বাড়ার সাথে সাথে কি তোমার পাগলামিটা বেড়ে গেছে? এত আয়োজন করে এখন এসে বলছো বিয়ে ভেঙে দিয়েছ। এখন মান সম্মানে কিছু থাকবে বলো? ঈশান ভাই, তুই বিয়েটা করে নিলেই তো মান সম্মান নিয়ে টানাটানি পড়বে না। আমরা সব জেনে শুনেই করেছি, তোরা ভালো থাকবি তাই। আমি ভালো থাকবো মানে? আমি কিছু বুঝতে পারছি না ভাইয়া, কিছু বলছো তোমরা? কারণ মৌ এই বিয়েটা করতে চায় না, আর বিয়েটা করতে চায় না বলেই কালকে কান্নাকাটি করেছে। মেয়ে তার মামাকে কান্না করে বলেছে ও এখান থেকে যেতে পারবে না, এখানেই থাকবে। মৌ ছোট মানুষ তাই বলেছে, কিন্তু ও তো কাল অব্দি বিয়েতে রাজি ছিল আর অনেক খুশিও ছিল। সেদিন আমি ওকে জিজ্ঞেস করতে গিয়েছিলাম, তাহলে তখন কেন বলতে পারেনি? এখন তোকে বিয়েটা করতেই হবে। তোমাদের ভাগ্নি আবেগের বশে এরকম বলছে, কিন্তু বিয়ের পর ঠিকই ভালো থাকবে। ভাইয়া, যাকে ভালোবাসে তাকে ছেড়ে দূরে গিয়ে কি করে ভালো থাকবে? ভাবি, ও কখনো মুখ ফুটে বলেছে ও ভালোবাসে? আবেগের বয়সে এরকম করছে। মৌ বুঝতেই পারেনি আমার ভালোবাসাটা। আমার অত কাছ থেকে ওর বোঝার ক্ষমতা হয়নি কেউ ওকে ভালোবাসে। আমি ওর জন্য ঠিক কতটুকু পাগলামি করেছি তোমরা দেখোনি? ও যখন যা বলেছে আমি তখন তাই করেছি, শুধু যেন ওর মুখে হাসি থাকে। ও যেন আমার সম্পর্কে কোনো অভিযোগ করতে না পারে। আর সেই মেয়ে কিনা আমাকে বুঝতেই পারেনি। বলো, এর থেকে আফসোসের আর কি হতে পারে? ও আমাকে ভালোবাসে না। যদি বাসত তাহলে সেদিন যখন আব্বু ওই ছেলেকে পাঠালো তখনই বলে দিতে পারত ও বিয়েটা করতে চায় না, কারণ ও আমাকে ভালোবাসে। তোমাদের মেয়ে একটাবার বলার সাহসও করেনি। উল্টো সেদিন যখন সবাই কথাগুলো বলছিল ও এমন করে লজ্জা পাচ্ছিল যেন বিয়েতে রাজি। তাহলে এখন এসব বলে কি হবে? আব্বু, ওই ছেলেকে ডাকো, বিয়েটা ওকে করতে হবে। আর যেটা হয়েছে সেটা হয়ে গেছে, এসব নিয়ে ভাবার কোনো দরকার নেই। মান সম্মানটা ওদের কাছে ছোট করার দরকার নেই। আমি কাল সবই বলে যেতে পারবো। ঈশান রাগের মাথায় কথাগুলো বলছিল। ছেলেটা চোখ দিয়ে যেন আগুন ঝরছে। এর মাঝে কেউ লেহেঙ্গা দুই পাশে হাত দিয়ে সিঁড়ি থেকে নামতে নামতে বলল, না, আমি অন্য কোথাও বিয়ে করতে পারবো না। এবার ঈশান আর বাড়ির সবাই সিঁড়ির দিকে তাকিয়ে। মৌ বউ সাজে সুইটির সাথে নেমে আসছে। ওরা নেমে আসি ঈশানের সামনে দাঁড়াতেই ছেলেটা আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু দেখো, বাচ্চামি করো না। ও
ওদের কল করে আসতে বলো। যে বিয়ের জন্য এত আয়োজন, সে বিয়ে না হলে মঞ্চে থাকবে? এবার মেহেদি এসে ঈশানকে এক হাতে জড়িয়ে ধরল। ছেলেটা ওকে জোর করে ছাড়িয়ে নিলে মেহেদি ওকে শক্ত করে জড়িয়ে ধরতে ধরতে বলতে লাগলো, ঈশান, খামোখা পাগলামি করিস না। নিজেও কষ্ট পাবি আর মেয়েটাকেও কষ্ট দিবি। তোদের ভালোর জন্যই আমি এমনটা করেছি। এখন হয়তো তোর আমার উপর রাগ হচ্ছে, কিন্তু বিয়ের পর যখন তোর জন্য হ্যাপি থাকবি, দুইজন একসাথে অনেক ভালো থাকবি, তখন মনে হবে তোর এই বন্ধু আজকের এই ঘটনা ঘটিয়ে কোনো অন্যায় কিংবা ভুল করেনি। ভালোবাসার জন্য এইটুকু অন্যায় জায়েজ আছে বন্ধু। দয়া করে এখন আর পাগলামি করিস না। মৌ বুঝতে পারেনি। যদি বুঝতে পারতো তাহলে কি তোকে বলতো না বল? কে বুঝতে পারেনি? ও যদি বুঝতে না পারতো তাহলে অন্তত আমার সাথে কথা বলতে আসতো। একটাবার জানাতে পারতো ওকে পাত্রপক্ষের সামনে বসতে বলেছে বাসা থেকে। ও একটাবার আমাকে কল করেনি। আমি ওর কল রিসিভ করতাম না? এতটাই পর হয়ে গেছিলাম যে পাত্রপক্ষের সামনে বসে পড়লো। কেউ ওকে বললো আর বসে পড়লো। ও বিয়ে করবে না সেটা বলতে পারে, আর কেউ ওকে দেখতে আসলো সেটা আমাকে বলতে পারলো না। পুরোটা দিন চলে গেছে একটা ছেলের সামনে বসে থাকলো। তারপর একটাবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলো না। এতটাই অচেনা আমি ওর। ওকে এখানে বিয়ে করতে হবে, আর ওই ছেলেকে করতে হবে। আমি জোর করে ধরে ওই ছেলেকে নিয়ে আসবো, তারপরে দেখবো কি করে ছেলেটাকে বিয়ে না করে। ঈশানকে এমন করে সিন ক্রিয়েট করতে দেখে আর রক্ত চক্ষু দেখে মুখ কেঁদে ফেলল। ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, তুমি রাগ করছো কেন? আমি অন্য কোথাও বিয়ে করতে পারবো না, বললাম তো। আমি যদি বিয়ে করি তাহলে তোমাকেই করব। আমি বাসার সবাইকে বলেছি, জিজ্ঞেস করে দেখো। কালকে রাতে মামার সাথে কথা হয়েছে আমার। মামা জিজ্ঞেস করেছিল, ভয়ে বলতে পারিনি। আমি তখন ভাবিকে বলেছিলাম, আর ভাবি মামাকে বলেছিল, আর মামা তো বিয়েতে রাজি হওয়ার সময় মনে ছিল না এই বিয়ে করে তুই কষ্টে থাকবি? আমার কতটা খারাপ লাগবে তো একটাবার ভাবিসনি, প্রয়োজনে মনে করিসনি। আমি তোকে 1000 বার বলেছিলাম না, কোনো ছেলে যেন তোকে এত কাছ থেকে দেখতে না পারে যতটা কাছ থেকে আমি দেখেছি। বলেছিলাম কি বল? মৌ ঈশানের ধমকে আরও জোরে জোরে ফুপিয়ে উঠতে লাগলো। ছেলেটার এমন অগ্নি চক্ষু দেখে মেয়েটা জড়ানো কণ্ঠে বলতে লাগলো, বিশ্বাস করো আমি মৌ কথাটা বলে শেষ করতে পারলো না। তার আগেই ঈশান হাতের ফোনটা ফ্লোরে সজোরে আছাড় মারল। বিকট এক শব্দে মৌ ভয়ে আটকে উঠল আর জোরে জোরে ফুপিয়ে উঠতে লাগলো। তুই এতটা বাচ্চা নোস মৌ, যে গত 2 বছর আগেকার শেষ 16 বছরের কিশোরী আছিস। তুই সবটা বুঝতে পেরেছিস, আর বোঝার পরও চুপ করেছিলি। তুই জানতে আমি ঠিক তোকে কতটুকু ভালোবাসি, আর তুই আমাকে ছাড়া থাকতে পারবি না। তাহলে কি করে পারলি ওদের সামনে বসতে? আমি শুধু এর জন্য চুপ ছিলাম যে তুই ওই ছেলেটাকে পছন্দ করেছিস। তুই ওর সাথে ভালো থাকবি, আর আব্বু যাকে তোর জন্য পছন্দ করেছে সে তোর জন্য ভালোই হবে। আমি যখন কথা বলতে গিয়েছিলাম তুই তখন এমন করে লজ্জা পাচ্ছিলি, তাতে মনে হচ্ছিল তুই বিয়েতে অনেক খুশি। তাহলে এখন কেন বলছিস আমাকে বিয়ে করবি? বিয়ে তোর ওই ছেলেকে করতে হবে। আব্বু, তুমি ওদের কল করো, এক্ষুনি কল করো। এবার সুইটি কিছু একটা ইশারা করতেই মৌ সাথে সাথে এসে ঈশানকে জড়িয়ে ধরতে গেলে তখন ছেলেটা ওর থেকে দূরে সরে গেল আর বলতে লাগলো, একদম আমার কাছে আসবি না। তুই দূরে যেতে চাইছিল না আমার থেকে? দূরে তোকে যেতেই হবে। আব্বু আম্মু বিয়েটা ভেঙে দিল, আমি বিয়েটা কখনোই করবো না। তুই যদি ভেবে থাকিস আব্বু আম্মু বললেই আমি তোকে বিয়ে করে নেব, তাহলে সেটা তোর ভুল ধারণা। আমার কথাটা শোনো ভাই, আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে। তুমি এই কয়েকটা দিন আমার সাথে একটুও কথা বলনি, জানো আমার কতটা কষ্ট হয়েছে। কষ্ট তোর একার হয়েছে, আমার হয়নি? সবকিছু থাকার পরও আমার কতটা অসহায় লেগেছে তুই বুঝতে পারছিস? তুই একটাবার ভাবিসনি আমার কথা। যদি ভাবতি তাহলে অন্তত আমাকে সেদিন ফোন করে জানাতে। তখন জানাতে না পারলেও পরে আমার সাথে কথা বলতে চেতি। কখনো জানাতে চেয়েছিলি তোর বিয়েতে আমার মত আছে কিনা? উল্টো বলতে গিয়েছিলে এই বিয়েটা তুই করে নিতে চাস, তাই না? এটা আমি খুব ভালো করে জানি। তামাশা করতে গিয়েছিলে আমার সাথে। আমাকে তোর পাগল মনে হয়? আমি তোকে পাগলের মতো ভালোবাসি, আর তুই আমাকে পাগল ভেবে ফেলে চলে যেতে চেয়েছিলে। আমি বুঝতে পারিনি এমন কিছু হয়ে যাবে। হুটহাট করে এমন কিছু হয়ে গেলে তুমি রাগ কেন করছো? বিশ্বাস করো, আমি না সেদিন সত্যি বলতে গিয়েছিলাম। ভাইয়া, কেন এরকম করছো মেয়েটার সাথে? বোনের কষ্ট হচ্ছে, তুমি বুঝতে পারছো না? তুমি খামাখা ওর সাথে রাগারাগি কেন করছো? মেয়েটা কাল রাত থেকে কান্না করে যাচ্ছে। তারপর আব্বুকে তোর কথা বলেছে, তখন ভয়ে আরো কান্না করেছে। ভেবেছিল বেটা আব্বু ওইখানেই। তোর কেউ কথা বলবি না। তোর সবাই জানতিস সবটা। সবে আমার সাথে অন্যায় করেছিস,
আমি কাউকে ক্ষমা করব না। দেখিস, ওর সাহস হলে কি করে অন্য কারোর সামনে বসার। ও আমার ব্যক্তিগত হতে পারতো না, পরপুরুষের সামনে কি করে বসলো? ভাইয়া কোনো এমন পাগলামি করছো? মৌ ছোট মানুষ বোঝেনি, সেজন্য এরকম একটা কাজ করে ফেলেছে। তুমি খামোখা রাগারাগি করো না, একটু শান্ত হও। সুইটি, ভাইয়ার জন্য পানি নিয়ে আসো যাও। না, কোনো কিছু করার দরকার নেই। তোরা সবটা জেনে শুনে আমার সাথে এমনটা করেছিস। আমি ওর বিয়েতে কাজ করছে না দেখে আব্বু কত বকাঝকা করলাম। কেন আমি এরকম করে সবকিছু থেকে এড়িয়ে যাচ্ছে? এই 7টা দিনে আমার কতটুকু কষ্ট হয়েছে ও জানে সেটা। একটা বার আমাকে বোঝার চেষ্টা করেনি। তারপর যখন আমি কথা বলিনি, তাতে ওর মনে হয়েছে বিয়েটা আমাকে করলে আমি ওর সাথে কথা বলবো। এটা ওর ভালোবাসা না, এটা ওর আবেগ। আব্বু, কি হচ্ছে কি? মেয়েটা কান্নাকাটি করছে, তুমি মোয়ের কান্নাটা না থামিয়ে ওর সাথে এরকম মিসবিহেভ করছো। আব্বু, কাল অবধি বলেছো ওর চোখের পানি তুমি সহ্য করতে পারো না, সব সময় ওকে আগলে রেখেছো, তাহলে এখন কেন? কাঁদুক, ওর কাঁদার দরকার আছে। আমি ওর জন্য এই 7 দিনে কতটুকু কান্না করেছি 7 দিন একটা বারও জানতে চেয়েছে? চাইনি। এখন আমার তোমরা বলছো বুঝতে পারেনি। ও ভালো মন্দ সবই বুঝতে পারে, খালি আমাকে বুঝতে পারে না। ও তো সেই 16 বছরের মেয়ে নেই, এখন ওর বয়স 18 বছর। এমন না যে ওর বিয়ের বয়স হয়নি। ইভেন আজকেও বিয়েটা করে নিয়ে চলে যাচ্ছিল। তারপর বুঝতে পারছিল যে অন্য কারোর সাথে ভালো থাকতে পারবে না, কষ্ট হচ্ছে সেজন্য। কি জন্য কষ্ট হচ্ছে সেটা বুঝতে পারে, তাহলে কেউ ভালোবেসে ওর অবহেলা কষ্ট পাচ্ছে সেটা কেউ বুঝতে পারে না। এসব তোমরা আমাকে বললে আর আমি বিশ্বাস করে নেব? ঈশানকে এই প্রথমবার মৌ সিন ক্রিয়েট করা দেখছে। ঈশানের চোখ জোড়া আগুনের মতো লাল হয়ে আছে। দেখেই সবাই বুঝতে পারছে সেটা এই 7 দিন অনেক বেশি কষ্ট পেয়েছে। ঈশানের এমন রাগী চেহারা দেখে মৌ ফুপিয়ে উঠতে লাগলো। মেয়েটা বুঝতে পারলো ঈশানের রাগারাগিটা ততক্ষণ অবধি থামবে না যতক্ষণ মৌ নিজে গিয়ে ওকে জড়িয়ে ধরে কান্না না করবে। মৌ সেটাই করলো, দৌড়ে এসে ঈশানকে জড়িয়ে ধরলো। মেয়েটা ঈশানের কোমর পেঁচিয়ে ধরতেই সেটা কিছুটা শান্ত হলো। বেশ কিছুক্ষণ মেয়েটা ঈশানকে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠতে লাগলো। ছেলেটা কথা বলছে না, তাই মৌ ঈশানের বুকে মুখ গুজেই বলতে লাগলো, যত পারো মারো, বকো, কষ্ট দাও, তারপরে রেখে চুপ করে থেকো না। তুমি জানো না আমার উপর রাগ করে থাকলে, আমার সাথে কথা না বললে আমার কতটা কষ্ট হয়। সত্যি আমি না বুঝতে পারিনি তোমায় কতটুকু ভালোবাসি আমি। তোমার আদর কেয়ারিংগুলো যেখান থেকে আমি হারিয়ে ফেলেছিলাম, তখন থেকে আমি বুঝতে পেরেছি এটা আবেগ নয়, ভালোবাসা। সত্যি আ- আমি সত্যি তখন বুঝতে পারিনি তুমি কেন এমন করে রাগ দেখাচ্ছ। বোঝার চেষ্টা করো, সত্যি আমি বুঝতে পারিনি। যদি বুঝতে পারতাম তাহলে কি তোমায় বলতাম না বলো? আমি তো তোমার থেকে কোনো কিছুই লুকাইনি, কোনো কথা লুকাইনি। এই কয়েকটা দিন আমি তোমার সাথে চেষ্টা করেছি কথা বলার, কিন্তু তুমি এড়িয়ে গেছো আমায়। রাগ করে আমার সাথে একটুও কথা বলোনি। প্লিজ একটু জড়িয়ে ধরো আমায়। দেখো আমার না খুব কষ্ট হচ্ছে। আব্বু আম্মু চলে যাওয়ার পর থেকে তুমিই তো আমায় ভালোবেসে আগলে রেখেছিলে, তাহলে এখন কেন দূরে সরিয়ে দিচ্ছ? আমি কিন্তু সত্যি কষ্ট পাচ্ছি, যেটা তুমি সহ্য করতে পারো না। ঈশান রাগটা কন্ট্রোল করতে পারছে না আজকে। এতদিনে জমানো রাগটা সবার উপর দিয়েই দেখালো। সবাই ছেলেটাকে বোঝাতে লাগলো। আব্বু আম্মু ভাইয়া এমনকি বন্ধুরা পর্যন্ত ওকে বিয়েটা করতে বলল। বিয়ে বাড়িতে এরকম একটা কাণ্ড ঘটেছে, তার উপরে মেয়ে পক্ষ নিজে থেকে নাকি বিয়েতে বারণ করে দিয়েছে। এমনটা হয়তো এই প্রথমবার হয়েছে। মৌ নাকি ঈশানের ভালোবাসাটা বুঝতেই পারেনি। আর ঈশানই বা কেমন ভালোবাসলো যে মেয়েটাকে বোঝাতেই পারলো না। ঈশানের উচিত ছিল মৌকে ভালোবাসে সেটা প্রকাশ করা, কারণ এখন এই মুহূর্তে ছেলেটার মনে হচ্ছে যে নিজেকে আজকে ঠিক কত বড় শাস্তি দিতে যাচ্ছিল। আজকে ময়ের বিয়েটা হয়ে গেলে ও ঠিক কতটুকু কষ্ট পেত ঈশান এখন সেটা বুঝতে পারছে। সেটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আপনা আপনি একটা হাত মেয়েটার মাথায় চলে গেল। ঈশানের হাতের স্পর্শ টের পেতেই মেয়েটা ওকে আরেকটু শক্ত করে আঁকড়ে ধরে ফোপাতে লাগলো। ঈশান আবারও রাগ হলো, যখন মনে হলো আজকের বিয়ের দিনে এসব নাটক করা হচ্ছে। কাল বললেই তো আর এতটুকু কষ্ট হতো না, কারণ মনে হচ্ছিল ভেতর থেকে জানটা বেরিয়ে যাবে। ঈশান জোর করে মুখে ছাড়িয়ে নিল। তখন আব্বু ইমনকে ইশারা করতে মেহেদি আর ইমন ভাইয়া ঈশানকে জোর করে একটা জায়গায় বসিয়ে দিল। এবার ঈশান নিজেই বাচ্চাদের মতো হুবিয়ে কেঁদে উঠল। ঈশানকে কাঁদতে দেখে মৌ নিজেকে কন্ট্রোল করতে পারল না, আবারও জোরে জোরে মেয়েটা কান্না করতে লাগলো। এবার ভাবি আর সুইটি এগিয়ে আসলো। ভাবি আলতো করে মেয়েটাকে আগলে নিতেই ও
ও ভাবিকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি তোমাদের কালকেই বলেছিলাম আমি বিয়েটা করব না। তোমরা আমার কথা কেন শুনলে না? উনি কত কষ্ট পাচ্ছে দেখেছো? আমি কেন বুঝতে পারলাম না বলো তো? আমি কিছুই বুঝতে পারি না ভাইয়া। ঠিকই বলে ভাইয়া, আমি একটা গাধী। নাহলে ভাইয়া আমায় এত ভালোবাসে আর আমার জন্য কষ্ট পাচ্ছিল, আমি এটুকু কেন বুঝতে পারিনি? দেখো মানুষটা কেমন করে কান্না করছে, আমার উপর কত রাগ করে আছে। দেখো না ভাইয়া, কান্না করছে, আমার উপর রাগ করে আছে, এখন বিয়েটাও করতে চাইছে না। ভাবি সুইটিকে আবারও ইশারা করতে ও গিয়ে ভাইয়ের জন্য পানি এনে দিল। ঈশান পানিটা খেয়ে নিল। আম্মু অনেকক্ষণ ছেলেকে বোঝালে ঈশান কিছুটা শান্ত হলো। এর মাঝে কাজী সাহেব এসে বলতে লাগলো, বিয়েটা কি আপনারা পড়াবেন নাকি আমি চলে যাবে বলুন তো? আপনারা সে তখন থেকে বসিয়ে রেখেছেন আমাকে। ওই মিয়া, দেখতে পাচ্ছেন না এখানে মান অভিমানের পালা চলছে? যান গিয়ে বসুন। আপনি যত টাকা চান দিব, তবুও অন্য কোথাও যেতে হবে না। বিয়ের দরকার হয় রাত 10টাতে হলে হবে, তারপরও আপনি এখান থেকে কোথাও যেতে পারবেন না। কাজের কিছু বলতে যাবে তার আগে ঈশান রাগি চোখে তাকাতেই লোকটা বলতে লাগলো, ঠিক আছে, এত রাগ দেখাতে হবে না। যেদিকে দেখাচ্ছেন ওদিকেই দেখান, আমি বসতেছি। আপনাদের যত সময় লাগে নিন। তবে আমার বাবা, সাপ কথা, বেশি রাত হয়ে গেলে কিন্তু আমি চোখে দেখি না। আমাকে কিন্তু বাসায় পৌঁছে দিতে হবে আপনাদের। ও নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনাকে দরকার হয় প্লেনে উঠিয়ে দিব আমি। আপনি চুপচাপ বসে থাকুন, বিয়ে পড়িয়ে তবে আপনি যেতে পারবেন। ঈশান ফুপিয়ে ফুপিয়ে কাঁদলো কিছুক্ষণ, তারপর নিজে নিজেই চোখ মুছে নিয়ে বলতে লাগলো, আমি ভেবেছিলাম আম্মু অন্তত আমাকে বুঝতে পারবে। আম্মু সবটা কাছে থেকে দেখেও বুঝতে পারেনি। আমার এই জন্য কষ্ট হচ্ছে। যাকে এত ভালোবাসলাম সে আমারও তো গভীর আর স্পষ্ট ভালোবাসাটুকু বুঝতে পারলো না। কে কাকে কীভাবে ভালোবাসবে সেটা নাকি মেয়েরা বলতে পারে। আমি ওর এত কাছ থেকে ভালোবাসলাম, সেটা মৌ কখনো বুঝতে পারেনি। তাহলে সারা জীবন আমাকে সহ্য করবে কি করে? আমার এই রাগ আর জেদটাও কীভাবে মানিয়ে নেবে? আব্বু, এখন আর জেদ করো না। মৌ ছোট মানুষ, বুঝতে পারেনি। তাছাড়া আমরা তো আছি। মৌ আস্তে আস্তে সবটা ঠিক বুঝে যাবে। তাছাড়া তখন মেয়েটা লজ্জার কারণে বলতে পারেনি। তারপর যখন বুঝতে পারলো তখন তো বলেছে আমাদের। মেয়েটা তোমার সাথে কথা বলতে গিয়েছিল, কিন্তু তুমি কথা বলোনি। শোনা আব্বু, এখন আর জেদ করে থেকো না। আব্বু, আমি হঠাৎ করে এরকম সিদ্ধান্ত নিলাম বুঝতে পারিনি। এমন কিছু দুজনের মনে চলছিল, আমি তো বাসায় থাকতাম না। তাই তোমরা দুজনকে নিয়ে কীভাবে সেটা জানতে পারিনি। জানলে কি আর আমি খামাখা বিয়েটা ঠিক করতাম? আগেই সব মিটিয়ে ফেলতাম। আব্বু, বাসা ভর্তি মেহমান, লোকজন আসছে যাচ্ছে, এখনো বিয়ের অনুষ্ঠান চলছে। এর মাঝখানে এরকম বিয়েটা বন্ধ হয়ে থাকলে লোকজন নানান বাজে কথা বলবে। তুমি আর খামাখা জেদ ধরে বসে থেকো না। আমার ছোট্ট মেয়েটা বুঝিনি, এখন তো বুঝতে পেরেছে। দেখো আস্তে আস্তে সবটা বুঝে যাবে। ওর বয়সটা তোমার থেকে কত কম দেখেছো। তুমি ওকে বুঝিয়ে পড়িয়ে নিলেই তো হবে। গত 2 বছর যেমন শিখিয়ে পড়িয়ে নিয়েছো, এখন থেকে না হয় সারা জীবনের জন্য ওর দায়িত্ব নেবে। আমার এমন লাজুক মেয়েকে আমি অন্য কোথাও পাঠিয়ে দিলে সে ভালো না থাকলে আমার বোন কি করে ভালো থাকবে? আমি চাই না আমার ছেলে থেকে তাকে দূরে সরিয়ে দিতে। আমারই ভুল ছিল। তার জন্য তুমি আর রাগ করে থেকো না। মান সম্মানটা আমি নিজের হাতেই খাওয়াতে বসেছিলাম। জানতে পারার পর আমার আফসোস হচ্ছিল যে কেন এরকম করতে গেলাম। তুমি একটাবার আমাকে বলতে পারতে, কিন্তু জেদের বশে বলোনি। তাই এমন একটা পরিস্থিতিতে পড়তে হইল। আব্বু তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। ভাই আর জেদ করিস না, চল বিয়েটা করে নিবি। এখন যদি বিয়েটা না হয় তাহলে যে বাড়ির কথা তুই ভাবছিস সেই বাড়ির সম্মানটা ধুলোর সাথে মিশে যাবে। ঈশান কিছু একটা ভাবলো, তারপর উঠে দাঁড়িয়ে চোখ জোড়া মুছে নিয়ে বলতে লাগলো, ঠিক আছে, করে নেব। কিন্তু 2 দিন বাদে যখন বলবো আমার সাথে থাকতে পারবে না, আমি ওকে ভালোবাসি না, কিংবা ও ভুল করেছে আমাকে বিয়ে করে, কারণ আমার রাগ যেহেতু সহ্য করতে পারে না, তখন কেউ এসব নিয়ে আমাকে কিছু বলতে আসবে না। ঈশান কিছু বলতে যাবে তার আগে মেহেদি ভাইয়ার হাত ধরে ফেললো আর বলতে লাগলো, ভাইয়া, ঈশান রাগের বশে এমন করে বলছে। আমি বলছি ও কখনো এরকম করবে না। যে মেয়েটাকে তোমার ভাই কখনো কষ্ট দিয়ে কথা বলেনি,
তাকে কষ্টে রাখবে বলে মনে হয়? ঈশান মুখে যতটা হ্যাপি রাখবে, ও অন্য কোথাও এর থেকে বেশি ভালো থাকতে পারবে না। বোন হিসাবে যদি এত বেশি ওকে আগলে রাখে, তাহলে বউ হিসাবে সেই মেয়েটাকে কতটা ভালোবাসবে, সেটা আর আপনাদের কাউকে ভাবতে হবে না। আমি জানি আমার ভাইটা আমাদের এই ছোট্ট ফুফাতো বোনকে কত ভালোবাসে। এখন কথা না বলে গিয়ে রেডি হয়ে আয়, বিয়েটা করতে হবে তো। বন্ধুরা ঈশানকে জোর করে নিয়ে গেল। আশ্চর্যের বিষয় হলো ঈশানের রুমটা এত সুন্দর করে সাজালো কে? তার ওপরে ওর বিয়ের জন্য এত কেনাকাটাই বা কে করলো? ঈশান রাগী চোখে ওদের দিকে তাকাতেই এবার শুভ বলতে আরম্ভ করলো। বন্ধু, আমাদের ওপর রাগ দেখিয়ে লাভ নেই। এসব কাহিনী মেহেদি করেছে। পারলে এই হারামিটাকে আর রং ধোলাই কর, কিন্তু আমাকে কিছু বলতে পারবি না। আমার কোনো দোষ নেই। বিয়েটাকে করে তারপর তোদের কি হাল করে দেখিস। হাজব ক্যারেক্টার মায়েরই। কষ্ট করে বন্ধুর বিয়েটা বাঁচিয়ে দিলাম, সে কষ্টের মধ্যে থাকবে সারা জীবন, সেটার থেকে তাকে তার ভালোবাসাটা ফিরিয়ে দিলাম, আর এখন এসে বলছে আমাদের দেখে নিবে। এই জন্য সবাই বলে মানুষের উপকার করতে নেই। ঈশানের বন্ধুদের উপর রাগ দেখাতে লাগলো আর রেডি হতে লাগলো। তারপর নিচে এসে স্টেজে বসলো। মৌ অনেক আগে থেকেই বসে আছে। ঈশানকে দেখি মেয়েটা কেমন করতে লাগলো। ছেলেটা তারপরও মেয়েটার সাথে কোনো কথা বললো না। রাত 10টার দিকে বিয়েটা করে নিল দুজন। সব ফর্মালিটির শেষে সবাই একে একে যেতে শুরু করলো। বন্ধুরা, আত্মীয় স্বজন সবাই ঈশানকে বোঝালো, বলল ময়ের সাথে কোনো সিন ক্রিয়েট না করতে, যা করেছে যেন এই অবধিই থাকে। ছোট্ট মেয়েটা বুঝতে পারেনি, তাই ঈশানও ভেবে নিল ওর সাথে আর কোনো রুড বিহেভ করবে না। কিন্তু রাগটা কমাতে পারছে না। বন্ধুদের সাথে কথা বলা শেষ করে আব্বা আম্মুর সাথেও কথা বলে তারপর রুমের সামনে আসলো। এবার সুইটি আর ভাবিও আরও কিছুক্ষণ জ্ঞান দিল। ঈশান ওদের সাথে তেমন কোনো কথা না বলে রুমে ঢুকলো। দরজাটা দিতেই ময়ের বুকের ভেতরটা কেমন কেঁপে উঠল। ঈশান এগিয়ে আসলো, মুখ কিছুটা চুপ করে রইল। তারপর হুটহাট করে মনে পড়ল মামি বলে দিয়েছিল যে স্বামীর পায়ে হাত দিয়ে যেন সালাম করে। মৌ উঠে আসতে গেলেই এবার ঈশান গিয়ে বেডে বসে পড়ল। তারপর পাগড়িটা ফেলে দিয়ে পাঞ্জাবের বোতামগুলো খুলতেই মেয়েটা খানিকটা ভয় পেয়ে গেল। ময়ের এমন কাণ্ডে ঈশান বলতে লাগলো, তুই কি ভাবিস তোর সাথে বাসর করার জন্য আমি পাঞ্জাবিটা খুলছে? এইসব তোর ভুল ধারণা। আমিও দেখবো তুই কি করে আমার ভালোবাসা সহ্য করতে পারিস। এই 7 দিন আমাকে খুব কষ্ট দিয়েছিস তুই। তোকে আমি এত কাছ থেকে ভালোবেসেছি, আর তুই আমার এই নিখুঁত ভালোবাসাকে তুচ্ছ ভেবে উড়িয়ে দিয়েছিস। সে বলছিস তুই আমাকে ভালোবাসিস। তোর এই ভালোবাসা আমার চাই না মৌ। তোকে আমি হারিয়ে ফেলবো, সেজন্য বিয়েটা করলাম। নাহলে তোর সাথে বিয়ে দেয় কিংবা জোর করে এরকম কেউ পৃথিবীতে জন্ম নেয়নি। ঈশানের এমন শান্ত কণ্ঠ কিন্তু রাগী কথা শুনে মৌ ফুপিয়ে কেঁদে উঠল। মেয়েটা ঈশানের পায়ের কাছে বসতেই সাথে সাথেই ছেলেটা পাগুলো সরিয়ে নিল। তারপর ওকে জোর করে উঠিয়ে দিল। ঈশান ফ্রেশ হয়ে এসে একটা বালিশ নিতে গেলে মৌ বালিশটা ধরে ফেলে বলতে লাগলো, তুমি এখনো রাগ করে থাকবে আমার উপর? এতগুলো দিন কথা বলো না, আবার কেমন লাগছে তুমি বুঝতে পারছো? আমার কান্না নাকি তুমি সহ্য করতে পারো না? তাহলে আজকে কি করে সহ্য করছো? মারো, বকা দাও, আমি ভুল করেছি তার জন্য আমায় মাফ করে দাও। আমি তোর কোনো অন্যায় দেখতে পাচ্ছি না। অন্যায়টা আমার, জানিস তো, যে তোকে এত ভালোবাসার পরও তুই সেটা বুঝতে পারিসনি। যেখানে আমার নির্লজ্জ বেহায়া মনটা বোঝাতে পারিনি, সেখানে তোকে বোঝাবো কি করে? আমি ছোট হয়ে তোমার কাছে বারবার কান্না করে মাফ চাইছি। আমার কষ্টতেও কি তোমার খারাপ লাগছে না একটু? আমি কষ্ট পেলে কি তুমি খুশি হবে? তাহলে কষ্ট দাও, তারপরেও আমার থেকে দূরে সরে থেকো না। একটা বার একটা বার একটু তোমার কাছে টেনে নাও। আমার না খুব খারাপ লাগছে। একটু জড়িয়ে ধরবে আমায়। প্রতিবার খারাপ লাগলে যেমন করে জড়িয়ে ধরতো, তেমন করে একটাবার জড়িয়ে ধরো না আমায়। খুব কষ্ট হচ্ছে আমার। কষ্ট তো আমারও হয়েছে, যেটা তুই এই 7 দিনে আমাকে দিয়েছিস। এই 2টা বছর তোকে আগলে রেখেছে, ঠিক তোর আব্বু আম্মু তোকে যেমন করে আগলে রেখেছে। আমার এত ভালোবাসার প্রতিদান হিসেবে তুই আমাকে কষ্ট দিলে। এখন থেকে তুই দেখবি কষ্ট কাকে বলে। এই কষ্টটা তোর পাওয়াই উচিত মৌ। মৌ বুঝতে পারলো ছেলেটা প্রচণ্ড পরিমাণে রেগে আছে। ঈশান নিজেও জানি না কেন এত রাগ দেখাচ্ছে পিচ্ছি মেয়েটার সাথে। মৌ ফুপিয়ে উঠতে লাগলো। ঈশান জোর করে বালিশটা কেড়ে নিয়ে নিচে বিছানা করে শুয়ে পড়লো। ঘুম ভাঙলো মাঝরাতে। বুঝতে পারলো মেয়েটা ওর বুকের উপর শুয়ে আছে।
ড্রিম লাইটের আলোতে মেয়েটাকে এমন বিড়াল ছানার মতো বুকের মাঝে দেখে ঈশানের খুব হাসি পাচ্ছিল। মেয়েটা ঈশানের থেকে দূরে থাকতে পারছে না, তাই বুকের মধ্যে এসে কেমন বিড়াল ছানার মতো শুয়ে আছে। ছেলেটা টেরই পায়নি যে কখন মেয়েটা ওর কাছে এসেছে। ঈশান ঘুমিয়ে পড়েছিল। তারপর ঘুম ভাঙতেই দেখল ভোর 4টা বাজে, আজান হচ্ছে, তাই উঠে বসলো। সারা দিন মৌ অনেক কান্ডাকাটি করেছে, তাই এখন আর নামাজ পড়ার জন্য জাগাবে না। পরে না হয় রাগটা কমলে মেয়েটাকে এসব নিয়ে বলা যাবে। ঈশান মুখে করে উঠিয়ে নিয়ে তারপর বেডে শুইয়ে দিল। হালকা হালকা শীত পড়তে আরম্ভ করেছে। একটা কমফোর্টার এনে মৌয়ের গায়ে চাপিয়ে দিতেই মেয়েটা একদম হাত পা মুড়িয়ে শুয়ে রইল। ঈশান নামাজ পড়ে এসে আবারও শুয়ে পড়ল। একটু বাদে যখন আবারও ঘুম ভাঙলো, বুঝতে পারলো কেউ বারবার ফুপিয়ে উঠছে। ছেলেটা বালিশটা বিছানার ওপর রেখে বেডে বসতেই খেয়াল করলো মৌ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে তৈরি করার বৃথা চেষ্টা করছে। পিচ্ছিটা শাড়িটা পরছে, তাও এলোমেলো করে। ঈশানের খুব হাসি পাচ্ছিল ওকে এমন করে দেখে। কালো একটা শাড়ি পেঁচিয়ে রেখেছে কোনো রকমে, তারপরও কাউকে বলতে পারেনি। ঈশান কিছুক্ষণ চুপ করে রইল। বারবার মনে হতে লাগলো যার গায়ে কখনো ফুলের টোকাও লাগতে দেয়নি তাকে এমন করে কষ্ট দিচ্ছে। এবার একটু বাড়াবাড়ি হচ্ছে। মৌ বুঝতে পারেনি, তাই খামোখা রাগ দেখে কি হবে, শুধু শুধু দুজনেই কষ্ট পাবে। ঈশান মৌয়ের দিকে সম্পূর্ণভাবেই ফিরল। শাড়িটা মেয়েটা পরতে পারেনি, তাই মেয়েটার সাদা ধবধবে পেটের অনেকটা অংশ উন্মুক্ত হয়ে আছে। আর তার মাঝে ওই ছোট্ট নাভিটার পাশে তিলটা একদম যেন উনি দিয়ে রাখছে। মেয়েটাকে এমন অবস্থায় দেখে ঈশান আর নিজেকে ধরে রাখতে পারল না। আলতো করে এসে মৌয়ের পিছনে দাঁড়াতেই ও আয়নাতে ঈশানকে দেখলো। মৌ ভাবলো এত তাড়াতাড়ি আবার সব ঠিক হয়ে গেল কি করে। এবার ঈশান মৌকে পিছন থেকে আলতো করে জড়িয়ে ধরলো। আজকের জড়িয়ে ধরাটা আগের মতো নেই। মৌ সেটা স্পষ্টই বুঝতে পারলো, কারণ ছেলেটা শাড়ির নিচ দিয়ে ওর পেটের ওপর 2 হাত রাখলো আর কাঁধে থুতনিটা ঠেকালো। মৌ চোখ জোড়া বন্ধ করে নিয়ে ঈশানের হাতের উপর 2 হাত রেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এত তাড়াতাড়ি তোমার রাগ কমে গেল? আমাকে কষ্ট দেবে না তুমি? রাগ করো, কষ্ট দাও। আমাকে কষ্ট দিয়ে যদি ভালো থাকতে পারো তাহলে তাই দাও। খুব বুঝতে শিখে আছিস তাই না? আমি তোকে কষ্ট পেতে দেখলে নরম হয়ে যায়, তাই কান্না করলে আমি সেটা মোটেও সহ্য করতে পারি না। তা বুঝতে পারবো না, কারণ এটা তো সত্যি যে আমার কষ্টটা তুমি সহ্য করতে পারো না। বুঝতে যখন পারলি তাহলে এত দেরি কেন করলি? যদি তোর বিয়েটা অন্য কোথাও হয়ে যেত, আমি কি করে ভালো থাকতাম তোকে ছাড়া? আমি কি জানতাম না কি তোমাকে ভালোবাসি? আর ভাইয়ার মতো করে নয়, অন্য কোনোভাবে। অন্য কিভাবে? যেমন বয়ফ্রেন্ডকে ভালোবাসে, আর এখন আমরা স্বামী স্ত্রী। স্ত্রী যেমন করে স্বামীকে ভালোবাসে তেমন করে। খুব বড় হয়ে গেছিস তাই না? ভালোবাসাটা বুঝে গেছিস দেখছি, কিন্তু আফসোস দেরি করে ফেললি অনেকটা। বিয়ে তো তোমার সাথেই হলো, আমি বিয়েটা অন্য কোথাও করতাম না। জানো আমার পরশুদিন রাত থেকে খারাপ লাগছিল। বারবার মনে হচ্ছিল তুমি আমার থেকে হারিয়ে যাবে, তুমি আর আমায় আদর করবে না আগের মতো। মৌ কথাটা শেষ করার আগেই ঈশান ওর গলায় গভীরভাবে একটা চুমু খেয়ে ঘাড়ে নাক ঘষে দিতেই মেয়েটা কেমন কেঁপে উঠল। মৌ ছেলেটার এমন স্পর্শে 2 হাতের নখগুলো বসিয়ে দিল ঈশানের হাতে। এবার ঈশান মৌয়ের ঘাড়ের ওপর থেকে চুলগুলো সরিয়ে দিয়ে আরেকটা চুমু খেতেই মেয়েটা কেমন হাঁসফাঁস করতে লাগলো। তখনই ঈশান মুচকি হেসে বলতে লাগলো, তাহলে আগের মতো আদর করতে হবে। আমি ভাবলাম স্বামী স্ত্রীকে যেমন করে আদর ভালোবাসা দেয় তেমন করেই ভালোবাসতে হবে, কিন্তু তুই তো সেই পিচ্চির মতোই কথা বললি। এমনিতেই ঈশানের এমন গভীর স্পর্শে মেয়েটা এলোমেলো হয়ে যাচ্ছিল। তার উপর শেষ কথাতে নিজেকে আর ধরে রাখতে না পেরে মেয়েটার দিকে ফিরেই ওকে ঝাপটিয়ে জড়িয়ে ধরলো। মেয়েটা 2 পা উঁচু করে ঈশানের গলাটা জড়িয়ে ধরে ফুপিয়ে উঠতে লাগলো। ঈশান বুঝতে পারলো বউয়ের এলোমেলো করে পরা শাড়িটা কেমন খুলে আসছে, তাই নিজেই ওকে ছাড়িয়ে নিল। তারপর ময়ের মুখের 2 পাশে হাত রেখে চোখ জোড়া করে থেকে পানি ঠোঁট দিয়ে শুষে নিল। মুখ কেমন কেঁপে কেঁপে উঠছে আজকে ঈশানের এমন সব এলোমেলো করে দেওয়া স্পর্শে। এবার ঈশান ময়ের অগোছালো শাড়িটা এক টানে খুলে ফেলল। সাথে সাথে মৌ খানিকটা ভয় পেয়ে গেল, ঈশানের থেকে দূরে সরে গেল। লজ্জাতে মেয়েটা একদম জড়ো সড়ো হয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। ঈশান মেয়েটার অবস্থাটা বুঝতে পারলো,
তাও নিজেকে কন্ট্রোল করে নিয়ে ওর ওই নরম কোমর ধরে নিজের কাছে টেনে আনলো। ঈশান মেয়েটাকে শাড়িটা নতুন করে পরিয়ে দিতে লাগলো। তারপর যখনই কুচিগুলো ঠিক করবে তখনই ওর সামনে বসে পড়লো। ছেলেটা কুচিটা ঠিক করছিল, কিন্তু বারবার ওর নজর পড়ছিল ময়ের ওই কিউট নাভিটার দিকে। এমন করে নিজেকে কতক্ষণ আটকে রাখা যায়? তার উপর সামনে থাকা মেয়েটা যদি হয় একান্ত ব্যক্তিগত, তাহলে এত কষ্ট করে নিজেকে কন্ট্রোল করার মানেই হয় না। ঈশানও আর পারল না শাড়ির কুচিটা ফেলে দিয়ে ময়ের কোমরের দুই সাইডে হাত রেখে নেশালো ওই নাভিটাতে নাক ডুবিয়ে দিল। কয়েকটা গভীর চুমু খেতেই মৌ দুই হাতে খামচে ধরলো ঈশানের চুলগুলো। মেয়েটা আরও জোরে জোরে শ্বাস নিতে লাগলো। মনে হচ্ছে এই বুঝি দমটা বন্ধ হয়ে যাবে। মৌ নিজেকে সংবরণ করার চেষ্টা করেও যখন পারল না, তখন খুব শক্ত করে পেটের সাথে ছেলেটার মাথাটা চেপে ধরলো আর কেমন যেন হাঁসফাঁস করতে লাগলো। ঈশান বুঝতে পেরেই উঠে দাঁড়ালো। তারপর আর এক মুহূর্ত দেরি না করে মেয়েটাকে পাঁচা গলিয়ে তুলে নিল। মৌ ছেলেটার গলা জড়িয়ে ধরিয়ে চোখ চোরা খিচে বন্ধ করে রাখলো। আর ঈশান বলল, জান, আজকে এই মুহূর্তে অন্তত আমাকে বাধা দিস না, আমাকে একটু শান্ত হতে দে। তোমার যা খুশি করো, প্লিজ আমায় কষ্ট দিও না। তারপরেও এই যে ভাইয়া আর আপুরা, এখন আর দেখতে হবে না, বাদ বাকিটা না হয় অন্য কোনো গল্পে দেখে নিয়ে। ভালো থাকুক এমন ভালোবাসাগুলো। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।